আমরা যেটা করব সেটা হচ্ছে এই পোস্টের ভেতরে সৃষ্টিও আছে। তো এখানে আপনারা ভিজিট করুন এবং আমরা সৃষ্টির ঘটনাটা শুনে আসি। হ্যাঁ, ধন্যবাদ রাসেল ভাই। আমি হচ্ছে অনেক আগে ছোটবেলা থেকে মানে 2010 থেকে মূলত ভূতের ফিল্ম রেগুলার শুনে আর তার আগে থেকে হরর সিনেমা গল্প-টল্প পড়ি। তো আমার বাবার কাছ থেকে আমি একটা গল্প ঘটনা শুনেছিলাম। আচ্ছা, তার জীবনের একটা ঘটনা। তার লেখা একটা বইয়ে তিনি লেখালেখি করেন। সেখানে সেটা গল্প আকারে তিনি প্রকাশ করেছিলেন। তো সেই ঘটনাটা আমি বলি। আমার বাবা তিনি হচ্ছে ছাত্র জীবনে ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন। তো ছাত্র রাজনীতির সাথে জড়িত থাকার কারণে তাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গ্রামে তাই কর্মী সংযোগ জনসংযোগে যেতে হতো। তো এরকম একটা ঘটনা একদিন তাদের পার্টির মিটিং ছিল থানা সদর। তো সেই মিটিংটা শেষ হতে হতে সন্ধ্যা হয়ে যায়। তো সন্ধ্যার পরে সিদ্ধান্ত হয় যে তাদেরকে মিটিং শেষে তাদেরকে একটা গ্রামে বিভিন্ন জনকে বিভিন্ন গ্রামে পাঠানো হবে কর্মী সংযোগের জন্য। তো আমার বাবাকে একটা গ্রামে পাঠানো হয়। সেই গ্রামটার নাম হচ্ছে শাহবাজপুর। সেখানে তাকে যেতে বলা হয়। তো তখন ছিল জানুয়ারি মাস এবং কনকনে ঠান্ডা। তো নেত্রকোনা এলাকার ঘটনা আমি বলছি, নেত্রকোনা জেলায়। তো শাহবাজপুর গ্রামে তিনি যে থানা সদর থেকে যাওয়ার পথে তাকে একটা নদী পার হতে হবে এবং তারপরে তাকে বেশ অনেকটা পথ হেঁটে তার মাঝখানে একটা ছোট খাল পার হতে হবে। তো বেশ অনেক ঝামেলা বহনের পর তাকে আর কি সেখানে পৌঁছতে হবে এবং তখন শীতের রাত, কনকনে ঠান্ডা এবং চারপাশে কুয়াশা। তো আমার বাবা ভূত পেতে বিশ্বাসী ছিলেন না, সাহসী মানুষ ছিলেন এবং হচ্ছে তিনি হচ্ছে রাত্রেবেলা যদিও ওই রাস্তা ধরে কখনো এর আগে তিনি চাননি। তো রাত্রেবেলা তিনি যখন ঘাটে গেলেন সেখানে তিনি দেখলেন যে অনেকগুলো নৌকা হচ্ছে দড়ি দিয়ে বাঁধা সেখানে। তো যেটা হয় আর কি যে শীতের সময় নদীর পাড়গুলো অনেক শুকিয়ে যায় এবং নৌকাগুলো পানি পর্যন্ত নিয়ে যেতে হলে অনেক কষ্ট করে আর কি নিয়ে যেতে হয়। ওইখানে নৌকাগুলো দড়ি দিয়ে বাঁধা থাকতো, যার প্রয়োজন সে রাত্রেবেলা দড়ি খুলে সে নৌকা নিয়ে রাস্তা মানে নদী পার হতে পারতো। তো আমার বাবা সেখানে যাওয়ার পরে তিনি দেখলেন সবগুলো নৌকাই খালি, একটা নৌকাতে একজন লোক বসেছিলেন। তো তার মনে হলো আচ্ছা ঠিক আছে সেখানে গিয়ে দেখি যাওয়া যায় কিনা। তো সেখানে যাওয়ার পরে কাছাকাছি যাওয়ার পরে নৌকার ভেতর থেকে সেই লোক বলে উঠলো যে কিরে নাতি কই যাব। তো আমার বাবা হচ্ছে চিনতে পারলেন যে তিনি হচ্ছে সম্পর্কে তার নানা হন এবং ওই শাহবাজপুর গ্রামেরই তিনি বাসিন্দা। তিনি বললেন যে নানা আমি তো আপনাদের গ্রামে যাব। তখন বলে আচ্ছা আচ্ছা আমিও আবার ওইখানে যেতে চাচ্ছিলাম, রাতে আবার আমার এখানে আসতে হবে থানা সদর মানে শহরে আসতে হবে। তো আমি একটা সঙ্গীর জন্য অপেক্ষা করছিলাম, তাহলে চল একসাথে যে। তো যাই হোক আমার বাবা হচ্ছে তার নানার সাথে নৌকায় উঠলেন। তারা দুজনে করে নদী পার হলেন। তো পার হওয়ার পরে যখন নামলেন তখন তার নানা তাকে বলছেন যে অমাবস্যার রাত, এমনি জায়গাটা ভালো না, তারপর আবার হাত কাটার খাল আর কি, যে খালটা সেটাকে বলা হয় হাত কাটার খাল। তো বলছেন যে সেখান দিয়ে তো যেতে কি ভয় পাবি নাকি। তো আমার বাবা বললেন না 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 ভয় পাবো কেন। তো নানা তখন বললেন যে ভয় পেলেও সমস্যা নেই, আমি আছি সাথে। তো তারপর থেকে আমার বাবা কিছুটা যেন ভয় পেতে শুরু করলেন এবং তার মাথার মধ্যে হাত কাটার খাল নিয়ে অনেক কাহিনী প্রচলিত আছে, সেগুলো তার মাথার মধ্যে প্রাগরুদ্ধ হাঁটলো। তো তারা দুজন হাঁটছেন। তার মনে হচ্ছে তিনি বোধহয় আরো কারো কোনো অন্য কোনো শব্দ পাচ্ছেন। তো আস্তে আস্তে যেটা হয় আর কি রাতের বেলা পরিবেশটা একটা থমথমে পরিবেশ, মনের মধ্যে নানা ধরনের চিন্তা চলে আসে এবং তিনি তখন ভাবতে লাগলেন যে হ্যাঁ আওয়াজটা হয়তো আমাদের পায়ের আওয়াজ কিংবা আমার নিঃশ্বাসের আওয়াজ, এরকম ভেবে তিনি মনকে প্রবোধ প্রকৃত এভাবে এগিয়ে যাচ্ছেন। তো খালটার আগে একটা মাঠ এবং মাঠের এক পাশে একটা নদী, আরেক পাশে হচ্ছে বিল, মাঝখান দিয়ে আর কি মাঠের মাঝখান দিয়ে একটা খাল, এই বিল থেকে নদীর সংযোগটা করে দেয়। তো সেখানে খালটা পার হতে হয়। খালের দিকে যখন নামছেন তখন তার মনে হলো যে বোধহয় কোনো একটা কিছু শব্দ হচ্ছে তার আশপাশ থেকে, মানে এমন কিছু শব্দ হচ্ছে যেটা সে আসলে ওই মুহূর্তে সহ্য করতে পারছিল না। তার মানে ভয়টা আস্তে আস্তে খুব বেড়ে যাচ্ছে, খালের দিকে নামছে ও তার ভয়টা খুব বেড়ে যাচ্ছে। তখন তার নানা হঠাৎ করে বলে উঠলেন যে ভয় পাওয়ার কিছু নেই, আমি আছি। তো ঠিক আছে, খালে কিছুটা পানি পার হতে হয় আর কি। তো পানি দিয়ে যখন পার হচ্ছিলেন তখন তার মনে হলো যে তিনি নুপুরের আওয়াজ পাচ্ছেন। এত রাতের বেলা আবার খালের মাঝখানে নুপুরের আওয়াজ পাওয়ার কোনো সম্ভাবনা থাকার কথা না। তো তিনি আবার মানে এই বিষয়টা পেয়ে আরো ভয় পেয়ে গেলেন। তখন হচ্ছে তার নানা বললেন যে ভয়ের কিছু নেই, আমার পাঞ্জাবির পকেটে ম্যাচের কাঠি নাড়াচাড়া করছে। আচ্ছা। তো তিনি কিন্তু জানেন না বা তিনি কিন্তু বলেননি যে তিনি কোনো শব্দ পাচ্ছেন না। না নিজে থেকে উত্তর দিয়ে দিলেন। এই সময়টাতে তার পানি পিপাসা বেড়ে গেল এবং নার্ভাস হলে যেটা হয় আর কি মানুষের পানি পিপাসা বেড়ে যায়, তিনি এরকম অনুভব করতে থাকেন। তার মনে হচ্ছে এই মুহূর্তে তার পানি খাওয়া খুব প্রয়োজন। তার মনে হচ্ছিল যে খালের যে ময়লা পানি তিনি সেটাই খেয়ে ফেলবেন। তখন নানা বললেন যে ময়লা পানি দরকার নেই, শরীরের জন্য ভালো না। তো তিনি আরো ভয় পেয়ে গেলেন এবং তার তখন একদম তার নিশ্চিত যে তার পেছনে কেউ একজন তাকে ফলো করছেন, কিন্তু তার কোনো সাহস হলো না যে পেছনে ফিরে তিনি দেখবেন যে আসলে কি হচ্ছে। তো তারপর তারা
কতক্ষণ ধরে যে আসলে তারা খাল পার হলেন তা সে আমার বাবা তিনি বলেছিলেন যে তার নিজেরও আসলে মনে নেই যে ঠিক কতক্ষণ, মনে হচ্ছে অনন্তকাল ধরে আর কি তার খাল পার হলেন। তো খাল পার হয়ে তা ওই বাড়ি গেলেন। তারপর আরো অনেকটুকু রাস্তা হাঁটতে হলো তার। সেই আতঙ্কিত অবস্থাতে হাঁটতে হাঁটতে একটা গাছের নিচে আসার পর তার নানা বললেন যে আচ্ছা ঠিক আছে, তুই তোর কাজে চলে যা, আমি হচ্ছে এখানে আমার একটা কাজ আছে, তুই কাজ শেষ করে এখানে আসবি, আমিও এখানে আসবো, পরে একসাথে দুজন শহরে চলে যাব, যে তোমার বাবারও ত্যাগ করতে হবে পাশা। তো তিনি হচ্ছে গ্রামে একটা বাড়িতে গেলেন এবং যাওয়ার পরে সেখানে কথাবার্তা বলে তিনি যখন বের হয়ে আসবেন তখন হচ্ছে সেই বাড়ির লোকজন বলছেন যে রাতের বেলা আপনি যে যাবেন আপনার এখানে রাস্তা ভালো না। তো বললেন যে আমার এক নানা আছেন সাথে, তো আমার আসলে যাওয়াটা খুব জরুরি, আমি ওনার সাথে চলে যাব। তখন গ্রামের লোকজন মানে ওই বাড়ির লোকজন জিজ্ঞেস করলো যে আপনার নানা কে। তো আমার বাবা তার পরিচয় দিলেন যে আমার নানা অমুক এবং তিনি এই। তখন ওই বাড়ির লোকজন বলল যে এটা কিভাবে সম্ভব, তিনি তো আরো 6 মাস আগে মারা গেছেন। রাইট, এটা শুনে তিনি খুবই নার্ভাস হয়ে যান এবং সেন্সলেস হয়ে যান। ওকে, তার সেন্স যখন আসে তখন রাত শেষ, সকাল হয়ে গেছে। এই হচ্ছে ঘটনাটা যেটা আমি শুনেছি। থ্যাংক ইউ সো মাচ সৃষ্টি। আমরা একটু পরে কথা বলবো আবারও সৃষ্টির সাথে, এবং এখন শারদ আছে, শারদের সাথে ছোট্ট, ওর ঘটনাটা খুব ছোট। শারদের ঘটনাটা আমরা শুনে ফেলি। শারদ, আমরা ঘটনাটা শুনে ফেলি। আসলে এক্স্যাক্টলি কোন ঘটনাটা বলবো? তোমার কাছে যে তুমি একটা দিয়ে তো শুরু করতে হবে, যে কোনো একটা দিয়ে। তুমি যে ঘটনাটা আমাকে শুনিয়েছো সেটাই আমাকে নিশ্চয়ই বলবা। আচ্ছা, লাইক এই ধরনের ঘটনা আমার খুবই পছন্দ। মানে ছোটকাল থেকে আমি অনেক মানে দেখেছি আর কি সামনে সামনে। হ্যাঁ। লাইক আমার নানুর বাড়িতে প্রায় সময় হতো কি, লাইক স্কুলের ফাইনাল এক্সাম শেষ, প্রায় 1 মাসের জন্য থাকতাম আমি গাজীপুর আমার নানুর বাসা। রাইট। তো গেলে দেখতাম যে প্রায় আমার নানুকে রেগুলারলি যে জিনিসটা হতো জিনে ধরতো। এন্ড এটা আমরা ছোটকাল থেকে দেখে অভ্যস্ত যে এরকম হয়। হঠাৎ করে ডিফারেন্ট ধরনের কথাবার্তা বলতে থাকে বা ডিফারেন্ট একটা ভয়েসে উনি কথা বলেন। অনেক সময় বেসিক্যালি হয় যেটা শনিবার বা মঙ্গলবার এই জিনিসটা বেশি হয়। সন্ধ্যার পরে তাকে আর খুঁজে পাওয়া যায় না। একটা টাইমে উনি বাসায় ব্যাক করেন, তখন জাস্ট চোখ দুটো দেখে চিনা জানে যে এটা আসলে তার চোখ। তো আমি ফার্স্ট এরকম একটা ঘটনা হয়েছিল, এটা বলছি। ওর নানুর সাথে আমি রাতে ঘুমিয়েছিলাম, 2টা-2:30টার দিকে হঠাৎ করে শুনলাম যে জোরে হাসার শব্দ। মানে ইটস লাইক হিউম্যান, আমার মানুষের হাসি এরকম হয় না আর কি। আসলে এভাবে হাসি শব্দ হচ্ছে, আমি নানুর দিকে তাকালাম আর সাথে সাথে তার শাড়ির আঁচলটা তার পুরো মুখটার মধ্যে কাচানো শুরু করবো, একদম উইথ কারো হেল্প ছাড়াই অটোমেটিকলি শাড়িটা মুখে কাচাচ্ছে আর কি। তো আমি নিজে চোখে দেখে আর বিশ্বাস করতে পারছিলাম না আসলে কি এটা হচ্ছে। না, আসলে হচ্ছিল, শাড়িটা মুখে পেঁচিয়ে গেল, এরপর হচ্ছে নানু তার হাত দিয়ে তার মুখে স্ক্র্যাচ করা শুরু করলো। এটা একদম মানে চোখের সামনে ঘটছে। আমি একদম আমি নিজে দেখেছি চোখে। একদম মানে নিজের চোখের সামনে দেখা ঘটনা। আমি তখন ক্লাস 9-এ পড়ি। আমার মুখ দিয়ে কোনো সাউন্ড বের হচ্ছিল না, আমি হাসছি কন্টিনিউয়াসলি, মুখে স্ক্র্যাচ করছে, নিজের মুখে নিজে স্ক্র্যাচ করছি নিজের হাত দিয়ে। আর আমি জাস্ট ট্রাই করছি যে চিৎকার করে কাউকে ডাকবো, কিন্তু আমার ভয়েস থেকে কোনো শব্দ বের হচ্ছে না। জাস্ট আমি ট্রাই করে যে সেই শব্দ বের হবে, কোনো শব্দ বের হচ্ছে না। তো একটা টাইমে আন্টি হাসির শব্দ শুনে আন্টি তার রুম থেকে চলে আসলো, এসে অনেক সূরা পড়লেন, আয়াতুল কুরসি আর ইয়াসিন সূরা পড়ে কিছু একটা করলেন। এরপরে হচ্ছে নানি নর্মাল হলো আর কি। একটা টাইমে আমি তাকালাম, একটা আলনা ছিল রুমটার মধ্যে, আলনার এক পাশে মানে গোস বাম্প হচ্ছে আর কি, মনে করে অ্যাটলিস্ট 7 ফিট লম্বা একটা দানব বলা যায়। তার সারা শরীরের লোম, ফেসেও লোম, একদম তোমার চোখের সামনে। একদম। আমি জাস্ট দেখলাম কয়েক সেকেন্ডের জন্য, আমি তাকানোর পরে সে আমাকে জাস্ট আঙ্গুল দিয়ে দেখালো চুপ করতে বলে। এরপর আমি সেন্সলেস হয়ে গেলাম। সকালবেলা দেখলাম এই ঘুম থেকে উঠছি, খুবই খুবই জ্বর আমার। সবাইকে এক্সপ্লেন করলাম, সবাই জাস্ট ইগনোর করার চেষ্টা করছে, না না কিছু হয় না, এরকম কিছু হয়। বাট আমার স্পষ্ট সব মনে ছিল যে কি কি হয়েছে তখন। আচ্ছা, তোমার তখন একদম পুরোপুরি সবকিছু মানে মানে স্পষ্টভাবে মনে পড়ছে, মানে তুমি মানে পুরোপুরি সজাগ, এটা বলতে চাচ্ছ। হ্যাঁ। তো এই ছিল হচ্ছে আমাদের সৃষ্টি এবং শারদ, দুজনের নামই এস দিয়ে শুরু, না দুজনের আসলে মিল আছে কিন্তু। তো যাই হোক, দুজনের ঘটনা আমরা শুনলাম। ইয়েস।
The night comes alive with Gramin Phone. You are listening to Radio Fructi 88 FM. আমি রাস্তার সাথে এবং বাবু ভাই আপনি আমাদের সাথে আছেন আজকে এবং আজকে একটা স্পেশাল ডে স্পেশাল নাইট রাইট আমি যে বলে ফেলছি। এখন ব্যাপারটা হচ্ছে আপনি আমাদের বাংলাদেশে এতটা টের পাওয়া যায় না, বাট আপনি দীর্ঘটা সময় আমার অনেকটা সময় যে ইউএসএতে ছিলেন জি, এবং সেইখানে অনেকেই আমরা দেখেছি যে আমাদের চাইতে অনেক বেশি রকমের এই ব্যাপারটা নিয়ে মানে কি বলবো যে মানে এটাকে গোড়ামি বলবো না কি বলবো আমি জানি না, বাট অনেক কিছুতে ভোগে। তো আপনার এরকম কি কি জিনিস আপনি ফেস করেছেন যখন ওইখানে ছিলেন? অ্যাকচুয়ালি বর্তমানে তো সবকিছু একটু লাইক সবকিছুকে ক্যাচ করা হয়, ঠিক না? সো আমি আমার টিন এজ বয়সে ছিলাম তখন থেকে। সো আমি যাওয়ার পর থেকে যখন দেখেছি ওখানে যেটা এই জিনিসটাকে ওরা কাইন্ড অফ ফেস্টিভ কাইন্ড অফ থিং সবই দেখে, যদিও এটা একটা সুপারস্টিশন। ওরাও যায় স্টেশন জানি আমরা সবাই সেটাই। মূল ব্যাপারটা তো নর্থদের থেকে এসছে, নর্থদের থেকে জিনিসটা আসছে। মানে আপনার যারা আইসল্যান্ডের ওদিকে যারা ছিল আর কি, তাদের বিলিভ, তাদের গড অ্যান্ড তাদের আপনার ইভিল যে জিনিসটা নিয়ে তারা চিন্তা করতো আর কি, সেটা থেকেই তারা এই বিলিফটাকে নিয়ে এসছেন। পরবর্তীতে এটা আরো ব্যাপকভাবে আপনার ভলিউমাইজড হয়েছে আর কি, যে এবং হলিউড মুভি অ্যান্ড এভরিথিং সবকিছু ছড়িয়ে গেছে ছড়িয়ে আছে। সো এটা অ্যাকচুয়ালি ইটস নাথিং বাট এ সুপারস্টিশন, আগে তো আমরা বলেছি। অ্যান্ড বাইরে এটা একটা ফেস্টিভ, মানে এখন মানুষের লাইফটা আসলে এত নিরানন্দ হয়ে গেছে যে সবকিছুর মধ্যেই তারা একটা মানে অ্যাডভেঞ্চার করছে। সো ফ্রাইডে 13 সামথিং লাইক দ্যাট অ্যাকচুয়ালি, বিকজ এটার কোনো বেস নাই। হ্যাঁ, বাট ফর্চুনেটলি এটা সব জায়গায় এটা পালন হয়, সব জায়গায় পালন হচ্ছে। অ্যান্ড আমি যেটা বলবো সেটা হচ্ছে যে মানে আপনি আজকে আমাদের এই ফ্রাইডে সার্টিতে আপনি কি ঘটনা আমাদের শোনাবেন বা কি হয়? অ্যাকচুয়ালি আমি চেয়েছিলাম যে একটা দেশের কাহিনী, দেশের কাহিনী মানে অ্যাকচুয়ালি একটা অঞ্চলের একটা এলাকার কাহিনী বলতে, সেটা হচ্ছে আমাদের দেশে অ্যান্ড ইন ঢাকা সিটিতেই এই জায়গাটা আছে। অনেকে হয়তো জানেও না জায়গাটা সম্বন্ধে। ওই একটা কলোনি আর কি, সেই কলোনি সম্পর্কে সেখানকার বিভিন্ন কথা সেখানে প্রচলিত বা যা হয় এখনো হচ্ছে সেটা নিয়ে। অ্যান্ড অলসো একটা কাহিনী বলতে চাচ্ছিলাম পরে, সেটা হচ্ছে আমেরিকার একটা কাহিনী। ওকে, তাহলে আমরা কোনটা দিয়ে শুরু করতে পারি? আমরা দেশেরটা দিয়ে শুরু করতে পারি। আমরা দেশেরটা দিয়ে শুরু করি তাহলে। রাসেল ভাই, এটা হচ্ছে একটা কলোনি, আর এখানে এটা অনেক আগে তৈরি করা, লাইক 50-এর দশকে তৈরি করা একটা কলোনি, এবং জায়গাটা বেশ গাছপালা এবং সবকিছু দিয়ে ঘেরা। এটা একটা আলাদা একটা ইকোসিস্টেম আছে রাসেল ভাই। লাইক ইফ ইউ গো ইন দেয়ার, আপনার কাছে কিন্তু মনে হবে যে হঠাৎ করে আমি বিচ্ছিন্ন হয়ে গেলাম আশপাশ থেকে। আচ্ছা, হ্যাঁ, এবং একদম ঢাকার হার্টেই কোনো একটা জায়গায়, এটা আমি এক্সাক্ট লোকেশনটা বলছি না, একদম ঢাকার হার্টে এবং খুব ব্যস্ততম এলাকা। আচ্ছা, বাট যখনই আপনি ওই কলোনির এরকম এলাকায় এরকম কিছু হতে পারে, এরকম কেউ কোনোদিন সন্দেহ না, আপনি যখন ঢুকবেন না, ঢোকার পরে আপনি ভাইবটা পাবেন। আসলে যারা এটা শুনছেন, যদি ওই এলাকার কেউ শোনেন, তারা সাথে সাথে এটা ডিটেক্ট করে ফেলেন। যখন বলতে শুরু করবেন হ্যাঁ, কলোনির যে এন্ট্রেন্সেই একটা গাছ আছে, বেশ পুরোনো গাছ। ওই গাছটা দিয়ে শুরু করি। গাছটা অনেক পুরোনো রাসেল ভাই, আচ্ছা অনেক পুরোনো একটা গাছ। এবং ওই গাছের পাশে যে অ্যাপার্টমেন্টটা আছে, সেখানকার মানুষ কিছু মানে উদ্ভট জিনিসপত্র দেখতে, হ্যাঁ, মনে হতো গাছের উপর কে বসে আছে আচ্ছা রাত্রেবেলা, এবং গভীর রাত হলে জায়গাটা কেমন একটা অন্যরকম একটা পরিবেশ ওখানে তৈরি হতো। এবং ঠিক গাছের অপোজিটের পাশে একটা ডাম্পস্টার আছে, হ্যাঁ, ওখানে সব ময়লাগুলো এনে ওখানে ফেলে। গাছটা এর জন্য বেশ হরিফিক। তো অনেকে অনেক কিছু দেখার পর একদিন ওই পাশের অ্যাপার্টমেন্টের লোকটা সিদ্ধান্ত নেয় যে গাছটা কেটে ফেলবে। তো উনি ঢাকা শহরের মধ্যে, রাইট, ঢাকা শহরের মধ্যে বলতে এটা হার্ট অফ দ্য ঢাকা সিটি বলতে, যেখান থেকে সবকিছু খুব অ্যাক্সেসিবল। এমন কিছু এলাকা আছে যেখান থেকে আপনি চাইলেই যে কোনো জায়গায় যেতে পারেন, চাইলেই আপনি এলিফ্যান্ট রোড যেতে পারেন, চাইলেই আবার এদিকে বজনবাড়ি রাস্তা হয়ে গেছে। আমি চাই মানুষ একটু ওই জায়গাতে ইন্টারফেয়ার করুক, এর জন্য একটু গ্লো দিচ্ছি, বাট স্পেসিফিকলি বলছি না। হ্যাঁ, ওই যে গাছটা, তো গাছটা কাটার সিদ্ধান্ত নেয় অ্যাপার্টমেন্টের লোকটা, এবং উনি একদিন গাছটা কাটতে যায় এবং ভোরবেলায় কাজ শুরু করে উনি, ঠিক ফজরের নামাজের পরে। সো হোয়াট হ্যাপেন, উনি যখন গাছটা কাটা শুরু করলো, ফার্স্টে একটা কুড়াল নিয়ে কোপ দিল, দ্বিতীয়টা দিল, একটু পরে তিনি বেহুশ হয়ে গেলেন, এখানে ঠাস করে পড়ে গেলেন পুরা। এবং মানুষজন যারা জানতো না, তারা শব্দ পেলো, একটা দেখলো গাছ নিয়ে পড়ে আসছে। বেরিয়ে এসে দেখলো যে উনি পড়ে আছে এখানে কুড়াল নিয়ে। তো ওনাকে আপনার বাসায় নিয়ে গেল, পানি দেওয়া হলোই করলো। তারপর উনি বললো যেটা উনি যখন গাছটা কাটতে যায় তখনও বেশ অন্ধকার ছিল জায়গাটা। তো উনি নাকি দেখে গাছের ভেতর থেকে বেশ কালো একটা কিছু মানুষের অবয়ব থেকে এসে ওনাকে জাপটায় ধরছে। আচ্ছা, এবং উনি সাথে সাথে আপনার ফেন্ট হয়ে যায় আর কি। এরপর গাছ ছাড়ার পরিকল্পনা বাদ,
এবং এরকম ছোটখাটো জিনিস অনেকে ওই গাছের কাছে এক্সপিরিয়েন্স করে। তো ওই গাছ তো হচ্ছে এন্ট্রেন্সে। কলোনিতে যখন আপনি ঢুকবেন, ঢোকার পরপরই কিন্তু একটু পরেই দেখবেন আপনি পুরানো একটা কলোনি, ডান দিকে বাম দিকে একটু আপনার গাছপালা টাইপের। ঢোকার পর একটা জায়গা আছে ডান দিক দিয়ে ঢোকার সময় কলোনির মাঝখানে, সেইখানে ওই সিঁড়ি ঘর, যেটা বিল্ডিং এ ওঠার জন্য যে সিঁড়ি ঘর আর কি, সেই জায়গাটাও কেমন স্পুকি টাইপের আসলে, অন্ধকার হয়ে থাকে। এবং ওর ভেতরে যে লাইট পোস্ট গুলো, সেগুলো কিন্তু এখনো নিয়নের আলো চলে, লাইক টিউব লাইট। আগের আমাদের এরকম হতো, সেরকম টিউব লাইট, গাছপালা আছে প্রচুর, জঙ্গল মানে একটা জঙ্গলের মতো অবস্থা ভেতরে, যেটা বলছি আমি যে আলাদা একটা ইকোসিস্টেমের মতো। তো ওইখানে অনেকেই নাকি দেখছে মাঝখানে আর কি, যে একটা মানুষ লাইক গায়ের মধ্যে কম্বল দিয়ে বসে থাকলে যেরকম, সেভাবে গভীর রাতে বসে থাকে। এরকম একজন লোক আপনার রাতের বেলা সে উঠতেছিল সিঁড়ি দিয়ে, এবং সে হঠাৎ করে দেখে এরকম কম্বলের মতো একটা মানুষের মতো বসা। সে ঘুরে যখন তাকায় তার দিকে, তারপর কিন্তু সে বেহুশ হয়ে যায়। এবং এরপর থেকে এই লোকটা কিন্তু বেশ আপনার কল পজেস টাইপের, প্রায়ই তার এরকম দাঁতে দাঁত লেগে যায় এবং বিভিন্ন কিছু দেখে, এবং সে একটু অ্যাবনর্মাল হয়ে গেছে। আর ওই যে গাছ কাটতে গেছিল রাসেল ভাই যে অ্যাপার্টমেন্টটায়, ওই অ্যাপার্টমেন্টে যারা থাকতো তাদের মধ্যে একটা ছেলে কিন্তু করে আত্মহত্যা করে, মানে তাদের একজন ছেলে, অ্যান্ড উইদাউট নোয়িং এনি রিজন। ঠিক আছে। আর ওই অ্যাপার্টমেন্টের আরো কিছু কাহিনী, যেমন ওই অ্যাপার্টমেন্টের একদম ওই কলোনি যে শেষের দিকের অ্যাপার্টমেন্টে, ওটাতে একটু এক্সটেনশন আছে মানুষের, ধরেন আলাদা রেস্তলা বাড়ি করা, ওখানে টিনের চাল দেওয়া। তো ওই পাশে যে থাকে আর কি, তার মুখ থেকে শোনা, আমার একজন ফ্রেন্ড বলছে যে ওদের বাড়িতে আপনার রাতের বেলা হঠাৎ করে মনে হয় যে ছাদের উপরে খুব ভারী কোনো মানুষ ধুমধাম শব্দ করে হেঁটে যাচ্ছে টিনের চালের উপর দিয়ে। তো ওরা একবার ও আর ওরা আব্বা একদিন বের হয়েছে রাত্রেবেলা এরকম শব্দে, রাত্রে ধরেন 1টা বা 1টা দিকে, মনে হচ্ছে ধুমধাম শব্দ হচ্ছে, বের হয়েছে, বের হয়ে ও যখন তাকায় দেখছে উপরে, দেখে কেউ নাই। কিন্তু একটু আগে মনে হচ্ছে ছাদকে ভেঙে ফেলতেছে, এরকম শব্দ, তাই মনে হয় এরকম শব্দ। আচ্ছা। তো এরপর থেকে শব্দটা হঠাৎ থেমে যায়, হঠাৎ হয়। তো বেশ কিছুদিন আগে, মানে খুব রিসেন্ট টাইমের একটা কাহিনী, যে এরকম ছাদের উপরে মনে হচ্ছে যে কেউ ভেঙে ফেলতেছে, মানে খুব ভারী, ধরেন একজন মানুষ যদি বেশ ধরেন তার ওজন যদি 200-300 কেজি হয়, লাইক এই যে রেসলারের মতো একজন মানুষ ওখান থেকে দৌড়াচ্ছে বা যাত্রা দিচ্ছে, প্রচন্ড শব্দ টিনের থেকে, এবং মনে হচ্ছে যে টিনের চালটা কেউ টান দিয়ে ছিঁড়ে ফেলতেছে মাঝখান থেকে। আচ্ছা। এরকম শব্দ এবং গভীর রাতে, রাত তখন বাজে 3টা। আচ্ছা। তো তখন আমার ওই ফ্রেন্ড ঘুম থেকে উঠে যায়, ও উঠে এগুলো শব্দ শুনে ও বেরোতে চায়, তোর বাবা বেরোতে দেয় না তাকে, বলে যে তুই বের হইস না, হ্যাঁ এর অন্য কিছু আছে, সমস্যা আছে, তো বেরোতে দেয় না। তো এর আগের দিনের কাহিনী, এরকম শব্দ তাদের বাসায় এর আগের দিনও হয়েছিল। আর কেন বেরোতে দিল না ওই আঙ্কেল, কেন না করবি, কারণ এই শব্দ যখন এরকম হয়েছে এর আগের দিন, তখন পর ওই যে উনি বের হয়নি, উনি জিজ্ঞেস করছিল ওনাদের সামনেই আর একটা অ্যাপার্টমেন্টে একটা ছেলে থাকে, তাকে জিজ্ঞেস করছিল যে বাবা এখানে রাত্রে শব্দ হয়েছে, তোমার বাসা তো সামনেই, তুমি কিছু দেখছো? বলে জি আঙ্কেল, আমি শব্দ দেখছি, শব্দ শুনছি। শব্দ শোনার পর আমি আমার জানলা দিয়ে তাকাইছি, তাকায় আমি আমার দেখলাম যে আবছা আবছা আলোতে কিছু ছোট ছেলে পেলে, তাদের বয়স হবে 10, 11, 12 এরকম, হ্যাঁ, তারা, এবং প্রত্যেকের সাথে একটা করে কুকুর, আচ্ছা, আপনাদের ছাদের উপরে দৌড়াদৌড়ি করতেছে। তো আমি আমার হাতে ফ্ল্যাশ লাইট ছিল, মানে বাসা ছিল, নিয়ে এসে ফ্ল্যাশ লাইট মারছি, মেরে পুরো স্পষ্ট কিছু দেখি নাই, বাট দেখলাম যে মনে হচ্ছে দৌড়াচ্ছে এরকম, সাথে কুকুর এবং মানুষ। এবং আমি তখন কি করছি, মনে করছে ঘটনাটা কি, রাত বাজে 3টা, এরকম সময় এরকম তো দৌড়ানোর কথা না, রাইট। তখন সে কি করছে, তার অ্যাপার্টমেন্ট থেকে বের হয়েছে, নিচে আসছে, নিচে এসে যখন লাইট মারছে কিচ্ছু নেই, পুরো জায়গাটা ফাঁকা। ওই জায়গাটা রাসেল ভাই আসলে হন্টেড। আমি নিজে ওখানে কিছু ভাইব পেয়েছি, যেমন আমি ওখানে গেলে দেখি যে অনেক সময় দেখি একটা কালো বিড়াল থাকে, মাঝে মাঝে আসে, এসে তাকিয়ে থাকে, এবং অনেক সময় দেখা যায় ওর দিকে তাকাইলেও নাই। তো এরকম আরো কিছু ওই জায়গাটায় ঘটে, জায়গাটা বেশ হন্টেড একটা মানে এরিয়া, অনেক আগে তৈরি, এবং আমার মনে হয় মোটামুটি বেশ অনেকটা ইতিহাস ওখানে বহন করতেছে জায়গাটা। অলরাইট, তো এই ছিল বাবু ভাইয়ের এখনকার মতো ঘটনা। আমরা আবার একটা ঘটনা ফিরে আসবো, আমার সঙ্গে আরো একজন অতিথি আছেন, তার ঘটনায় আমরা যাব। তবে তার আগে আমরা একটু পড়ে আসতে চাই কিছু আমাদের যারা যে আপনারা যারা দিচ্ছেন। এখন চলে যাবো আমরা ঘটনায়। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন আরো একজন, আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। So hello everyone, my name is Priyankari. আমরা তাহলে ঘটনায় যাই। All right, so because it is Friday the 13th, I'd like to actually talk about some ghost rituals that I have seen on the internet. I have heard from a lot of people, আচ্ছা, and a few of these rituals are actually from Japan. And one ritual I'd like to talk about would be Oebisagashi, or the thumb gate.
which is actually quite famous in the youth circles in Japan. And this game involves taking 10 players, and each of these players have to form a circle, and they have to join their thumbs together. Like the left thumb goes around the next person's right thumb, that person's left thumb goes around someone else's right thumb, and it goes on like that until it forms a circle of 10 people. And what they do is that they close their eyes and they start chanting Oyobi Sagashi, the thumb game. That's the meaning of the Japanese name. And in this way, they evoke the ritual to start. They are basically in a trance now, and in this trance, they're transported into a Western-style villa where a woman was murdered actually, and her body parts were all severed and scattered around the villa. The police found all their body parts except for the woman's left thumb, and the objective of this ritual or this game is to search for the left thumb. It sounds really simple, but actually it's quite simple. But actually, there are a few dangers. You have a candle, and this candle actually represents your... এটা কি ক্যান্ডেল মানে কি এটাকে একদম জাস্ট মোমবাতির মতোই কিছু একটা থাকে নাকি অন্য কোনো কিছু? No, it's just a candle. শুধু একটাই মোম। আচ্ছা, ওকে। And this candle represents your gateway from the normal world to this haunted spirit world. একটা ওয়ার্ল্ড থেকে আরেকটা ওয়ার্ল্ডে যাওয়ার একটা It's actually... মাস্টার থাকে। Yes, it's kind of one way, except it's a reverse one way. মানে এটা হ্যাঁ, মানে এটা মানে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া, মানে আমি বলতে পারি যে মানে একটা ওয়ার্ল্ড যদি আমি চিন্তা করি, সেই ওয়ার্ল্ড থেকে সেই মানে মানে একটা হচ্ছে আলো, যেখানে লাইট আছে, আর একটা হচ্ছে ডার্ক, রাইট? Yes. ওকে। And so this candle will help you search around the villa. And no one actually knows that whether you're searching the villa at nighttime or daytime, because it's actually the spirit world. That spirit world is not like the human world. So, but you still need a candle in case something happens or anything. And with using that candle, you search around the villa for the woman's left thumb. But the thing is that candle, because they represent, it's a candle. It's going to go out at any time. And if that candle burns down, that means that you're going to be trapped in that mansion, or that villa forever. So you need to either find the thumb before the candle gets finished, or if you don't find the thumb before the candle gets finished, you need to blow it out so that you can return to the spirit world. The real world. And while you're searching for the thumb, you might feel someone tapping on your shoulder. Do not, under any circumstances, turn around or look at whatever is tapping you, because that is not anyone. That is just some sort of killer ghost hand or something that will basically murder you. And after কেমন আমি জানতে চাই। it actually couldn't. The only thing they know is that they just see a hand, and that's pretty much it. They're dead. Just like a hat. Hand. And the thing is, not only do they get murdered, they also take the place of that murdering hand. So they stay in the villa forever, tapping on other people's shoulders and killing them when they turn around. So after you find the thumb, what happens is that whatever wish you had in the past, like, okay, for me, it would be good O-level results, obviously. You will, this one will take some time, but you will see that your wish has been granted. Like when I give O-level exams. আচ্ছা, এই কারণেই মানুষজন খেলে। Yeah, and it's not actually that dangerous as some of the games that people have put on the internet. And some of these games, they seem a bit far-fetched, but when you actually play them, it is quite true. ওকে, সো থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে পার্টিসিপেট করার জন্য, বইয়ের করে চমৎকার ঘটনা আমাদেরকে শোনানোর জন্য। আপনারা যারা লিখতে চান, তারা আমাদেরকে লিখুন www.facebook.com/radio.furti এই অ্যাড্রেসে গিয়ে, এবং আমরা আশা করছি যে কিছুক্ষণ পরে আবার ফিরে আসবো। তারা আগে জানায় যে আজকে যেহেতু ফ্রাইডে দ্য 13th, যারা আজকে জয়েন করেছেন বা যারা জানেন না যে ফ্রাইডে দ্য 13th কি, মানে হোয়াট ইজ ইট অল অ্যাবাউট, আমার মনে হয় যে এটা একটু জানার জন্য আমরা একটা ছোট্ট প্লে করি, কি তাই না? মানে হোয়াটস ইট অল অ্যাবাউট যদি আমরা জানতে চাই, মানে অ্যাবাউট দ্য ফ্রাইডে দ্য 13th অ্যান্ড অল দ্যাট, এখানকার যে রিচুয়ালস, মানুষের মধ্যে যে সমস্ত বিলিফ বা মানুষের মধ্যে যে সমস্ত সুপারস্টিশন কাজ করে, সেই জিনিসগুলো কি, সেই জিনিসগুলো নিয়ে আমরা আগেও প্লে করছি, বা যারা আজকে ফার্স্ট টাইম আমাদেরকে জয়েন করলেন, দে শুড নো হোয়াট ইজ ফ্রাইডে দ্য 13th, অ্যান্ড মানে কি কি রিচুয়াল মানুষ করে, কি কি ব্যাপারে মানুষের সন্দেহ আছে, সবকিছু নিয়ে আমাদের ব্রেকের পরে আমরা ফিরে আসবো, এবং আমরা সেই সাথে নতুন অতিথিদের নিয়ে চলে আসবো এখানে। সেই পর্যন্ত আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। সো স্টে টিউনড রেডিও ফুর্তি 88 FM and Ju Furti. Bhoot FM. The night comes alive with grounding form. Friday, the 13th. ফ্রাইডে দ্য 13th বা ব্ল্যাক ফ্রাইডে কি শুধুই কুসংস্কার, নাকি সত্যি দিনটার আলাদা কোনো বিশেষত্ব আছে? গত ফেব্রুয়ারিতে একটা শুক্রবার কাটালাম আমরা, যেদিন তারিখটা ছিল 13।
সব কিছু কি প্রতিদিনের মতোই ঘটেছিল সেদিন, নাকি দিনটি অশুভ ছিল আপনার জন্য? একটু মনে করার চেষ্টা করুন। যদি ধরে নেন যে শুধু একটা ওয়েস্টার্ন সুপারস্টিশন, তাহলে এক্ষুনি মাথা থেকে সব চিন্তা ঝেড়ে ফেলুন। যদি মনে করেন ফ্রাইডে দ্য 13 সম্পর্কে জানা মানে শুধু শুধু টেনশন বাড়ানো, তাহলে শোনা বন্ধ করুন। আর যদি সত্যি দিনটি নিয়ে কোনো কৌতূহল থাকে, শুধু তাহলেই জেনে নিন এই দিনটির খুঁটিনাটি। The interviews. গত মাসে আমরা আপনাদের কাছে জানতে চেয়েছিলাম কে কে বিশ্বাস করেন ফ্রাইডে দ্য 13 অশুভ। কেউ বিষয়টি স্রেফ একটা কুসংস্কার বলে যেমন উড়িয়ে দিয়েছেন, তেমনি কেউ কেউ এদিনে জীবনে ঘটে যাওয়া কিছু নেগেটিভ ঘটনার সাথে দিনটির সাদৃশ্য খুঁজেছেন, বা খারাপ কিছু ঘটার জন্য দিনটিকে দায়ী করেছেন। কেউ কেউ জাস্ট অধৈর্য হয়ে অপেক্ষা করেছেন পরবর্তী ঘটনা শোনার জন্য। আমরা আমাদের কাছের কিছু মানুষের কাছে জানতে চেয়েছিলাম এই দিনটির সম্পর্কে। চলো শুনে আসি তারা কি বলে। ফ্রাইডে দ্য 13 তো একটা হরর ফিল্ম, ওই যে জেসন, ওই জেসনের মুভিটা, তাই না? Friday the 13th, I don't know, আমি আসলে হিস্ট্রিটা জানি না, বাট আমি জাস্ট জানি যে Friday the 13th মানে কোন একটা কুফা আছে ডেফিনেটলি, সো ইয়া। ফ্রাইডে দ্য 13 এটা আবার কি? নর্মালি ফ্রাইডে আমাদের জন্য অনেক অসপিশিয়াস একটা দিন, আমরা অনেক ভালো মনে করি, মঙ্গল মনে করি এই দিনটাকে। কিন্তু যখন 13th এটার সাথে অ্যাড হয়, 13th ফ্রাইডে, তখন কিন্তু খুব ভয়ানক একটা ব্যাপার হয়ে যায়, ভয় লাগে, স্পেশালি বিকজ ব্ল্যাক ফ্রাইডে কিন্তু এখান থেকেই এসেছে, আর 13 ইজ ভেরি আনলাকি নাম্বার। সো সব মিলিয়ে কিন্তু ব্যাপারটা খুবই বলতে পারি ভৌতিক। ফ্রাইডে দ্য 13 তো ব্ল্যাক ফ্রাইডে না, না, এইসব নিয়ে আমি একদমই কথা বলতে পছন্দ করি। দিস ইজ বেসিক্যালি when Jesus was crucified. জীবনে যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা করতে পারে, কিন্তু এই দিনটিতে কোনো দুর্ঘটনা ঘটা মানে দিনটিকে দায়ী করা। The history. এবার চলুন জেনে আসি পশ্চিমা পৃথিবী কিভাবে এই দিনটিকে নিয়ে। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী কোনো মাসের কোনো একটি শুক্রবার যদি 13 তারিখে গিয়ে পড়ে, তাহলে সেটাকে বলা হয় ফ্রাইডে দ্য 13 বা ব্ল্যাক ফ্রাইডে। বলা হয় মধ্যযুগ থেকেই যে দিনটিকে সবাই অশুভ হিসাবেই ভেবে রাখে। উদাহরণ হিসাবে প্রথমেই আসে যীশু খ্রিস্টের লাস্ট সাপারের কথা। গুড ফ্রাইডে ঠিক আগের রাতেই মন্ডি থার্সডেতে খাবার টেবিলে উপস্থিত ছিলেন 13 জন ব্যক্তি, যাদের ভেতরে জুডাস ছিলেন পার্টির 13 নম্বর সদস্য। এবং পরের দিন যীশু খ্রিস্টকে কিভাবে ক্রুসিফাই করা হলো তা তো আপনারা সবাই জানি। বাইবেলে আরো বলা আছে যে এই দিনটিতেই নাকি ইভ অ্যাডামের হাতে নিষিদ্ধ ফলটিও তুলে দিয়েছিলেন। তারপরে যেমন ফ্রাইডে দ্য 13 অক্টোবর 1307 শত নাইটস টেম্পলাররা ফ্রান্সে কিং ফিলিপ IV দ্বারা অ্যারেস্টেড হন। এমন আরো অনেক ঘটনাই আপনি খুঁজে পাবেন ইতিহাসে। যেহেতু প্রতিটি তথ্যই সংগ্রহ করা, তাই তাদের সংখ্যা আর নাই বা বাড়ো। অনেক বিজ্ঞজনদের ফ্রাইডে দ্য 13 বা ব্ল্যাক ফ্রাইডে নিয়ে ধারণা কিন্তু পুরোটাই উল্টা। অনেকেই মনে করেন যে 19th সেঞ্চুরির আগে ফ্রাইডে দ্য 13 বা ব্ল্যাক ফ্রাইডে সম্পর্কে কোনো লিখিত তথ্য নাকি খুঁজেই পাওয়া যায় না। আবার অনেকে মনে করেন এইটি প্যারাস্কেভিডে ক্যাট্রিয়া ফোবিয়া মানে ও মাই গড নামে জাস্ট একটা ফোবিয়া, মানে বুঝছেন তো, একটা ভয়, ফোবিয়া। যেমন ড্যান ব্রাউনের 2003 সালের নভেল দা ভিঞ্চি কোডে, বা জন জে রবিনসনের 1989 যে ওয়ার্ডটা ছিল বর্ন ইন ব্লাড, দ্য সিক্রেটস অফ ফ্রিমেসনরি, মরিস ড্রুয়নের হিস্টোরিক্যাল যে নভেল সিরিজগুলো আছে, দি অ্যাকাস্ট কিংস, এর মতন কিছু বই এই নাইট টেম্পলার্স এবং এই ফ্রাইডে দ্য 13 সুপারস্টিশনটাকে মেলানোর চেষ্টা করেছে। যদিও অনেক এক্সপার্টরাই মনে করেন এই কোরিলেশনগুলো আধুনিক সময় খুঁজে বার করা। এছাড়াও অনেকে মনে করেন যে 1307 সালে প্রকাশিত টমাস ডাব্লিউ লসনের পপুলার যে নভেলটা ছিল ফ্রাইডে দ্য 13 কারণেই এই সুপারস্টিশনটা অনেকের মনে ছড়িয়ে পড়েছে। বইটিতে একজন অসৎ ব্রোকার এই সুপারস্টিশনকে কাজে লাগিয়ে ওয়াল স্ট্রিটে একটা প্যানিক সৃষ্টি করে। আমেরিকায় 8% মানুষ ভয়ে রয়েছেন এই দিনটিকে নিয়ে। আচ্ছা, এই দিনটির কোনো সুফল আছে কি? অবশ্যই, দেখি আমরা। Flip side of Friday the 13th. 1993-তে ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত জার্নালের তথ্য অনুযায়ী 13 তারিখের শুক্রবারের জন্য অন্য দিনের চাইতে সড়ক দুর্ঘটনার মতন বিষয়গুলো নাকি বেশি ঘটে। অন্যদিকে 2008 সালে প্রকাশিত ডাচ সেন্টার ফর ইন্স্যুরেন্সের স্ট্যাটিস্টিক্স বলছে এই দিন নেদারল্যান্ডে অন্য দিনের চাইতে যেমন অ্যাক্সিডেন্টের সংখ্যা কমে যায়, তেমনি চুরি এবং অগ্নিকাণ্ডের ঘটনাও নাকি কম ঘটে। দিনটিকে অশুভ ভাবার কারণেই অনেকেই এই দিনটিতে বাড়ি থেকে বেরোনি না, একটু বেশি সতর্ক থাকে। ড্রাইভ করলেও সেটাও
করেন খুব সাবধানে। এখন নানা মানুষের তো নানা মত থাকেই। Confusion, confusion, confusion. অনেকেই মনে করেন নিউমারোলজিতে 12 সংখ্যাটির অর্থ কমপ্লিটনেস। একটু চিন্তা করলেই আপনি পেয়ে যাবেন 12 months of the year, 12 hours of the clock day, the 12 deities of Olympus, 12 tribes of Israel, 12 apostles of Jesus, 12 signs of the zodiac, the 12 years of the Buddhist cycle. অন্যদিকে সংখ্যা 13 মানে কমপ্লিটনেসের উল্টোটা। 13 সংখ্যাটিকে নিয়ে আমরা খুব একটা ঘেটে দেখতে চাই না। কেন 13 মানে খারাপ, অশুভ? এটা কি শুধুই খুব পুরনো একটা সুপারস্টিশন? অদ্ভুত ব্যাপারটা হচ্ছে যে ইটালিতে 13 সংখ্যাটিকে কিন্তু শুভ করে দেখা হয়, সেখানে বরং অশুভ ধরা হয় ফ্রাইডে দ্য 17th-কে। গ্রিকরা মনে করে টিউসডে দ্য 13th-ই হচ্ছে অশুভ। দিনটির উপরে এরিস অর্থাৎ দ্য গড অফ ওয়ারের প্রভাবের কারণেই এমনটি মনে করা হয়। সুতরাং ভয়ের কিছু নেই। অনেক ধর্মে, অনেক দেশে 13 কিন্তু একটা গুরুত্বপূর্ণ সংখ্যা। ম্যাথামেটিক্সের 13 6th প্রাইম নাম্বার এবং একটি হ্যাপি নাম্বার। চীন এবং কোরিয়ান নাম্বার হিসেবে 7কে বাই দ্য ওয়ে অশুভ ধরা হয়। আমি আবার রিপিট করছি, 7কে কিন্তু অশুভ ধরা হয় চীন এবং কোরিয়াতে। সবশেষে স্বস্তি দিতে টেলর সুইফটের এমটিভি ইন্টারভিউতে বলা কথাগুলো জানিয়ে দিচ্ছি আপনাদের। ফেব্রুয়ারি ফ্রাইডে দ্য 13th-এ আপনাদের পাঠানো অনেকের মেসেজ ছিল গায়িকা টেলর সুইফটের মতোই। I was born on the 13th. I turned 13 on Friday the 13th. My first album went solo in 13 weeks. My first #1 song had a 13-second intro. কি করা যাবে, কি করা যাবে না? ফ্রাইডে দ্য 13th-কে বলা হয় দ্য মোস্ট ওয়াইড স্প্রেড সুপারস্টিশন। আর সেই কারণে যে কোনো নতুন ব্যবসা শুরুর জন্য এই দিনটিকে বেসিক্যালি অমঙ্গলজনক বলেই ধরা হয়। অনেকে দূরের যাত্রা বাতিল করে দেন এই দিন। কিছু কিছু নিষেধাজ্ঞা বেশ অদ্ভুত ধরনের, যেমন এই দিন অনেকেই ঘরের ভেতরে ছাতা মেলতে নিষেধ করেন। ঘরের ভেতরে ছাতা, হ্যাঁ, বড় ধরনের সারপ্রাইজ এড়িয়ে চলতে পরামর্শ দেন। সারপ্রাইজ, চাঁদের নিচে কাউকে কোনো কথা দেওয়া থেকে বিরত থাকতে বলেন ইউটিউব। আর কেউ নয়, স্বয়ং শেক্সপিয়ার বলেছেন, ও সোয়ার নট বাই দ্য মুন, দি ইনকনসিস্টেন্ট মুন, দ্যাট মান্থলি চেঞ্জেস ইন হার সার্কেল অর্ব, lest that thy love prove likewise variable, বলেছেন জুলিয়েট ক্যাপুলেট ইন শেক্সপিয়ার্স মোস্ট ফেমাস ট্র্যাজেডি। বুঝছেন তো কোনটা? বন্ধু বান্ধব নিয়ে খাবার খেতে যাচ্ছেন, খুব ভালো কথা। অতিথি সংখ্যাটা 13 বা 13 কম অনেকে বলেন রাখতে আর কি এই দিনে। অনেকে আবার বলেন যে এই দিনে নাকি আয়না ঢেকে রাখতে হয়। আবার অনেকে বলেন যে এই দিনে কোনো মাছের প্রচলিত নাম মুখে নাকি আনতে নেই। যেমন ধরুন ইলিশ মাছ না বলে আপনি যদি এখন টেনিউলাসা ইলিশা বলেন, মানে যেটা হচ্ছে কি বেসিক্যালি ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম, তাহলে হয়তো ঠিকঠাক থাকবে আর কি। অনেকে রাতে শোবার সময় যে পাশ হয়ে শুন উঠতে চান সেই পাশ দিয়ে। বিশেষ করে দেয়ালের দিকে ফিরে ঘুম ভাঙলে ধরা হয় নাকি ব্যাড লাক। এমন আরো অনেক কিছু ভাবেন পশ্চিমা দেশের মানুষেরা। কি ভাবছেন? ভাবছেন না যে জাতি হিসেবে অ্যাকচুয়ালি বাঙালিরা অনেক কম কুসংস্কারাচ্ছন্ন? সত্যিই তাই। ধরে নিতে পারেন যে ফ্রাইডে দ্য 13th জাস্ট একটা সুসংস্কার, এটি একটি ফোবিয়া। যাই ভাবেন না কেন, পরামর্শ একটাই, এই দিন নিয়ে খুব একটা বেশি ভাবতে যাবেন না, কারণ আপনার ইচ্ছা শক্তি, আপনার চিন্তা শক্তি, আপনার বিশ্বাস এইসবের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা আরও ঘটনায় যেতে পারি। আমার কাছে এই মুহূর্তে আমার সাথে আছেন আবারও বাবু ভাই, বলছিলেন যেটা যে দেশের বাইরে বলবেন, দেশের বাইরে ঘটনা বলবেন, তো আমরা সেই ঘটনাটা শুনে আসি। আমাদের সঙ্গে আরও একজন অতিথি এই মুহূর্তে উপস্থিত আছেন, তার কাছেও আমরা যাব। এবং একইভাবে আমাদের সঙ্গে আরও একজন উপস্থিত আছেন যিনি একটা টি স্টেটে, যে আপনারা অনেকবার বলেন যে টি স্টেটের ঘটনা শুনতে চাই, চা বাগানের ঘটনা আমরা শুনবো একটা। এবং এরকম আরও মজার এবং অনেক ভয়ঙ্কর ঘটনা আপনার জন্য আছে। সুতরাং সেটা যদি আপনি জানতে চান বা শুনতে চান তাহলে আপনাকে শেষ পর্যন্ত থাকতে হবে। আমরা চলে যাচ্ছি বাবু ভাইয়ের দ্বিতীয় ঘটনায়। ওকে রাসেল ভাই, থ্যাংক ইউ। এই কাহিনীটা হচ্ছে জেসনের কাহিনী। জেসন তখন যখন কাহিনীটা আমার কাছে শেয়ার করে তখন সে ফ্লোরিডায় থাকতো, বাট সে এসেছিল আইডাহো থেকে, আমেরিকার আইডাহো স্ট্রিপ থেকে। যাই হোক, যেহেতু আপনি ফ্রাইডে দ্য 13 বা হ্যালোউইন এরকম সম্বন্ধে বলছেন, তো এই কাহিনীটার সাথে হ্যালোউইনের একটা সম্পৃক্ততা আছে, এর জন্য বলছি আর কি। সো জেসনরা যখন টিনেজ ছিল, ওয়েন দে ওয়ার লাইক
15 or 16 years old, 15-16 বছর বয়স যখন ছিল তখনকার কাহিনী। ওরা ফ্রেন্ডরা এই হ্যালোউইন জিনিসটা নিয়ে বেশ অ্যাকচুয়ালি এক্সাইটেড ছিল। আমেরিকাতে এখন এক্সাইটেড ভাই, ইভেন আমি যখন ছিলাম তখন আমার সব জায়গাতে এক্সাইটমেন্টটা কাজ করে, বাট অ্যাকচুয়ালি ওখানকার এক্সাইটমেন্ট এখানকার এক্সাইটমেন্টের থেকে কিছুটা ডিফারেন্ট রাসূল ভাই, বিকজ আমরা এখানে যেটা করি আমরা কিন্তু জাস্ট ফান করি, ঠিক আছে? মানে আমাদের হ্যালোউইনে এখন অনেক পার্টি হচ্ছে, মানুষ কস্টিউম পরছে, সাজছে এন্ড স্টাফ লাইক দ্যাট। তো কস্টিউমের বাইরেও অনেকে আছে বিলিভ করে যে রিচুয়াল থাকে, অনেকে বিলিভ করে যে আসলেই আপনার এই অশরীরী বা কিছু পিশাচ বা কিছু এরকম আসবে পৃথিবীতে, এরকম অনেকে বিশ্বাস করে। সো জেসন ওয়াজ ওয়ান অফ দেম বিলিভার্স, এরকম কিছু বিশ্বাস করতে আর কি। এবং অনেকে আছে অনেক রকম রিচুয়াল করে, অনেকে আপনার দেখা যাচ্ছে যে একটা আপনার সেমিটারিতে যে রাত কাটাচ্ছে, থিংস লাইক দ্যাট। আমরা তো যেটা করছি এটা পার্টি করছি, বাট ইটস নট পার্টি। ওনার জিনিসটাকে একটু মানে সেই রকম আরো সিরিয়াসলি নিচ্ছে এবং সেরকম জিনিসের প্রতি আগ্রহ ফিল করছে। রাইট, জেসনের কথা বলি, ও এবং ওরা এরকম 3 জন ফ্রেন্ড তারা ডিসাইড করে যে তারা হ্যালোউইনে রাতের বেলা যে তারা কোথাও এরকম রাত কাটাবে এবং সেখানে তারা দেখবে যে কি কাজ। তো এখানে রাত কাটাতে যায়, ওদের ওখানে ওই এলাকায় একটা বার্ন ছিল আর কি, মানে একটা ঘোড়ার ফার্ম ছিল, সেখানে একটা বার্ন আস্তাবল ছিল এবং সেই আস্তাবলটা আপনার একসময় আগুন লেগে উড়ে যায়। তো ওখানে অনেকে বলে যে ওখানে নাকি একজন শত্রুতা করে আগুন দিয়েছিল আরেকজনের বার্নে। হ্যাঁ, আচ্ছা। তো যখন সে এটা পোড়ায় তখন নাকি কোনো কারণে সে পালাতে পারেনি আর কি, তার পাও বেঁধে যায় এবং সে আগুনে পড়ে মারা যায়। এরপর নাকি অনেকেই ওই জায়গায় গেলেই এরকম দেখতো আর কি, সে মানুষটাকে মানে গভীর রাতে কেউ হেঁটে যাচ্ছে বা গাড়ি নিয়ে যাচ্ছে আশপাশ থেকে, হঠাৎ দেখতো যে ওই রাস্তা দিয়ে হঠাৎ একটা মানুষ পুরো আগুনে পুড়ছে এবং দৌড়াচ্ছে, তার আশেপাশে অনেক আগুন, মানে আপনার ঘোড়ার ফার্মের আগুন, মানে পুরো সিনটাই নাকি তার সামনে প্লে করতো অনেকের সামনে। আচ্ছা, তো ওই জায়গাটার কাহিনী শুনে জেসন আগ্রহী হয় যে ওরা 3 জন ফ্রেন্ড ওখানে রাত কাটাবে আর কি জানি। তো ওরা ওখানে যায় যে হ্যালোউইনের রাতে ওইটা ও যেখানে থাকতো সেই জায়গাটা পুরোপুরি একটা মানে ইট ওয়াজ লাইক আরবান এরিয়া, মানে পুরোপুরি শহরে না। তখন যে রাতের বেলা ওরা বসে মানে ওই বাসাটার মধ্যে ট্রেসপাসিং ছিল, মর্নিং ছিল যে নো ট্রেসপাস। ওখানে যেটা হয় আমরা ওইটা করেছি যে নো ট্রেসপাসিং এলাকায় ঢুকে গিয়েছে একটা, ওরাও ঢুকে যায় আর কি। হ্যালোউইনের রাতে মানুষ বাধারও কম করে, ওই জায়গায় লোকাল শেরিফও খুব একটা মানে একটি ওই সময় থাকে না, মানে ছেলেবেলের জন্য অনেকটা ছাড় দিয়ে দেয়, কারণ ট্রিক অর ট্রিট করে কিডসরা। তো ওরা ওখানে যে বসে বেশ কিছুটা সময় পার করে এবং ওদের মধ্যে একটা মানে অ্যাকচুয়ালি এরকম একটা আসে যে আমরা একটা লেটস ডু সামথিং লাইক অ্যান আউইজি বোর্ড টাইপের কিছু একটা করি। যেমন আপনার অনেকে কিন্তু যেটাকে আউইজি বোর্ডকে আমাদের দেশে ওইজা বোর্ড বলে জিনিসটাকে, যেটা আউইজি বোর্ড নিয়ে মানে একটা স্পিরিট কল করি বা সামথিং লাইক দ্যাট। তো এরকম একটা প্ল্যানিং করে একটা এরকম বোর্ড টাইপের বের করে মাঝখানে কিন্তু বলে রাখা ভালো যে যারাই এই বোর্ড নিয়ে আমাদের দেশও চর্চা করছেন বা আমাদের পার্শ্ববর্তী দেশে অনেক আমাদের শ্রোতা আছেন যারা চেষ্টা করছেন আউইজি বোর্ড নিয়ে প্র্যাকটিস করার, ইউ শুড গিভ ইট আপ। এটা একটা রিচুয়াল হলেও এটাকে আপনি যত সুপারস্টিশন বলেন যাই বলেন, সামথিং ব্যাড উইল কাম আপ অন ইউ। হয় কিন্তু মানে ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য প্রিপারেশন, মানে আপনি অ্যাকচুয়ালি ইউ আর কলিং দ্য ডেভিল, আপনি নিজে ডেভিল কল করে আনছেন। যে কোনো রিচুয়ালে কিন্তু আপনি নিজেই একটা ডেভিলকে কল করে নিয়ে আসছেন, ইউ আর বেসিক্যালি গিভিং এন অ্যাক্সেস টু ডেভিল টু গেট ইউ। আচ্ছা, এরকম একটা কাহিনী কিন্তু হয়, এই জন্য আউইজি বোর্ডের আমি এই কাহিনীটা বলছি আর কি। তো ওরা একটা আউইজি বোর্ড দিয়ে ওখানে বসে রাসেল ভাই মানে অ্যাকর্ডিং টু জেসনের বর্ণনা অনুযায়ী ওই সময়টা ছিল ঠিক শীত আসার আগে, হারভেস্ট টাইম, হ্যালোউইন তো হারভেস্ট টাইমই হয়। হ্যাঁ, তো বেশ কুয়াশা টাইপের পড়ে গেছে, সেই বার্ন যে ছিল মানে পড়ে যাওয়া যে বার্নটা, ওই জায়গাটা একটা মানে ভাঙা একটা রিন টাইপের একটা জায়গাতে পরিণত, কিন্তু এখনো ওখানে ছাদ আছে আর কি, মানে টিনের একটা মানে আস্তাবল টিন বা কিছু দিয়ে তৈরি ছাদ আছে। তো ওরা 3 জন ওখানে যে বসে আপনার একটা ছোট খড়কুটা দিয়ে আগুনের মতো জ্বালায় ওখানে কাঠ দিয়ে, মানে বেশ করার জন্য। এবং ওরা এক পর্যায়ে মানে রাত যখন গভীর হয়ে যায়, মধ্যরাতের পরে তারা ওই রিচুয়াল শুরু করে যে আপনার ওই আত্মাকে ডাকার জন্য। সো আমি নামটা ভুলে গেছি, কিছু একটা নাম ছিল ওই ভদ্রলোকে যে পড়ে গিয়েছে, ওরা ওই নাম ধরে ওদের মতো রিচুয়াল পারফর্ম করতে থাকে। অনেকক্ষণ হয়, কোনো রকমের রেসপন্স নাই, কিছু আসে না। ওরা বলে যে ম্যান দিস ইজ কিছুই হচ্ছে না, এটা আসলে এটা কিছু না, বসা। তো ওরা যখন জিনিসটা ছেড়ে দেয়, মানে ওদের যখন ধৈর্য ছেড়ে দেয়, তখন দেখা যাচ্ছে প্রচন্ড দমকা বাতাস আসে, কয়েকটা দমকা বাতাস, এবং ওদের যে আগুনটা বেসিক্যালি নিভে যায়। আগুনটা নিভে যাওয়ার পরে ওরা দেখে যে ওই যে ওরা আগুন জ্বালিয়েছিল ওইটা জাস্ট একটু মানে আপনার চলছে, বাতাস লেগে জ্বলে পড়ছে, তখন একটু দেখা যাচ্ছে। এই সময় ওরা মানে পায় যে ওদের ওখান থেকে একটা ঘোড়ার খুরের আওয়াজ, মানে ঘোড়া যেরকম পা ট্যাপ করতে থাকে মাটিতে নিঃশ্বাস ছাড়ে, হ্যাঁ, মানে এই ধরনের একটা শব্দ পায়। দেখায় দেখে যে দূরে একটা চোখ জ্বলছে, মানে এক জোড়া চোখ, এবং মানে ঘর 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 শব্দ আসছে ঘোড়ার মতো, এবং ওরা খুবই ভয় পায় যে
কি ব্যাপারটা কি, একটা ঘোড়া তো এখানে আসার পথে না, কারণ আশেপাশে কোনো বার্ন নাই। এবং কিছুক্ষণের মধ্যেই ওরা দেখে ঠিক যেখানে চোখ দেখছিল সেখানে না, তাদের সামনে উঠানের মধ্যে একটা টকবগে ঘোড়া টাইপের বেশ ভালো আকৃতির একটা বার্ডওয়াইজার হর্স বোঝা যাচ্ছে হাতে ওখানে চলে আসছে এবং বারবার নিঃশ্বাস ফেলছে এবং আশ্চর্যের ব্যাপার ঘোড়াটার চোখ চলছে। আচ্ছা, এবং মানে মানে খুবই একটা ভয়ানক জিনিস। এবং তারপরে দেখে ঘোড়াটা দৌড় দিয়ে সামনে চলে গেল ওই যে দরজার কাছে, মানে ওই ওখানে ঢোকার যে পথটা সেখানে চলে গেল। এবং সেখান থেকে কিছুক্ষণ পরই একটা মানুষের খুব বেচানো গলায় ডাক টাইপের আর কি, মানুষ যদি খুব অস্থির গলায় ডাকতে থাকে এবং এই পর্যায়ে বলতেছে যে আমাকে সাহায্য করো না, এখান থেকে চলে যাও, এরকম করে বলতেছে। ওরা তিনজন বয়স কম ছিল, তাদের সাহস ছিল না, তারা পড়িমুড়ি করে দৌড়ে ওখান থেকে বের হয়ে যায় এবং বের হয়ে ছুটতে থাকে যতক্ষণ পর্যন্ত ওরা ওই ঘোড়ার শব্দ পেয়ে, অনেকক্ষণ পর্যন্ত ঘোড়ার শব্দতে পেছনে আসো। এবং তারপরে জেসন আমাকে যেটা বলে পরে যে অ্যাকচুয়ালি আই ডোন্ট নো জিনিসটা কি, বাট আমার বিশ্বাস যে এটা নট বিকজ অফ জাস্ট হ্যালোউইন এরকম কিছু হয়েছে, বাট আমরা উই হ্যাভ ডান সামথিং ভেরি রং। ওকে, অবভিয়াসলি। আর এটা পিছিয়ে আমার পয়েন্টটা যেটা ছিল রাসেল ভাই, যে এই যে পারফরমেন্স, আমি আওয়াজি বোর্ড নিয়ে একটা মানুষকে সাবধান করলাম যে এটা হচ্ছে বেসিক্যালি মানুষ কিন্তু অনেকেই করে আউট অফ কিউরিয়াসিটি এন্ড স্টাফ লাইক দ্যাট। আমার মনে হয় এটা করা ঠিক না, আমি সবসময় নিষেধ করি। আউট অফ কিউরিয়াস, এখানে আরেকটা জিনিস আমি ছোট্ট করে একটু বলি, যেহেতু ওইজাবনের কথা আপনি বললেনই, সেটা হচ্ছে যে আমি অনেকের কমেন্টও দেখছি, অনেকে মনে করছেন যে ফ্রাইডে দ্য 13 যেটা, যে এই ফ্রাইডে দ্য 13 যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো আমরা বলছি না, না না, আমরা কিন্তু উল্টোটা বলছি। আমরা বলছি যে বাংলাদেশের চাইতে কুসংস্কার মানে বাইরের দেশগুলোতে কম না, বরং এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি। বাংলাদেশে আমরা এরকম কোনো ব্যাপার নিয়ে আমরা লাফালাফি করি না, বা ফ্রাইডে 13 নিয়ে আমাদের কোনো ধরনের কোনো মাথা ব্যথাই নাই, কিন্তু পশ্চিমা দেশগুলোতে এরকম মনে করে। সেটা আমরা আপনাদের বললাম, বাংলাদেশে কেউ এরকম মনে করেন, আমরা কেউ মনে করেন এরকম কিন্তু বলিনি। জিনিসটা অনেকে ভাবেন না, অনেকে আবার ভুল বুঝছে। আচ্ছা, এইভাবে বললাম আর কি, যে অনেকে মনে করছেন যেটা আমরা মনে করি না, এটা আমরা মনে করি না। বাংলাদেশে এ ধরনের কোনো সমস্যা নাই আমার পর্যন্ত। আমাদের বাংলাদেশের বা আমাদের বাঙালি সমাজে কুসংস্কারের মাত্রা কিন্তু অ্যাকচুয়ালি অনেক কম। আমার কাছে তাই মনে হয়, অনেক কম। এই যে মানে এবং এবং অনেকেই যে সমস্ত বলছেন যে সমস্ত যে তথ্যগুলো এখানে দেয়া হয়েছে, সেই তথ্যগুলো ওনারা বিশ্বাস করেন। এটা 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 সত্য না ভুল, না মিথ্যা না ভুল, এটা আমি আপনি বলতে পারি, বাট ওনারা এটা বিশ্বাস করে। খুব অদ্ভুত ব্যাপার কি। হ্যাঁ হ্যাঁ, সেটাই। হ্যাঁ, এবং এবং কত মানুষ সেটা মানে কোনো কারণ ছাড়াই বিশ্বাস করছে, সেটাই আমাদের খুব অবাক করে যে কেন এরকম একটা ভয় অ্যাকচুয়ালি কাল থেকে ঢুকিয়ে দেওয়া ওদের মধ্যে। এই যে আসলে না কালচারের একটা পার্ট, আমার মনে হয় কালচারের একটা পার্ট। যেমন আমাদের দেশে কিছু কুসংস্কার আছে, যেমন রাতের বেলা দোকানে যে চুন কিনতে চাইলে আপনি চুন দেবে না, সে সুই দেবে না, কালো সুতা দেবে না, এগুলো কিন্তু দেবে না আপনাকে রাতের। এবং 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 আপনারা সব মানে এই যে ক্লিপটা আমরা প্লে করলাম, সেই ক্লিপে ঠিক আপনার ফ্লিপ সাইড অর্থাৎ উল্টোটাও দেখেছেন, যে উল্টো যে সমস্ত বিশ্বাসগুলো আছে সেগুলোও দেখেছেন। বরং অনেক জায়গায় দেখা গেছে যে এই দিনে অ্যাক্সিডেন্ট কম হয়, বাসায় আগুন লাগা কম হয়, কারণ মানুষজন মানে অশুভ মনে করে, অথচ অশুভ ব্যাপারগুলোই ঘটেই না, এরকম ব্যাপারই বেশি হয়, তারপরেও মানুষ বিশ্বাস করে। এবং যারা কুসংস্কারাচ্ছন্ন মানুষ বা যারা কুসংস্কার বিশ্বাস করেন, তাদের কোনোভাবে থামানো সম্ভব না মানুষ শেখায়, সেটাই। তো যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি যেটা বলছেন যে ওইজাবোর্ডের আসলে বাবা এটা আমার মনে হয় যে উচিত না। অবশ্যই ম্যাজিক একটা ব্যাপার বলে, ম্যাজিকে একটা জিনিস নিয়ে আসাটা যতটা সহজ, সেই জিনিসটাকে আবার ফেরত পাঠানো বা ফিরিয়ে নিয়ে আসাটা খুব কঠিন, খুবই কঠিন। তো ওয়াইজাবোর্ড দিয়ে আমরা কোনো এক্সপেরিমেন্ট করতে গিয়ে ভুল টুল যদি কিছু বলে ব্ল্যাক ম্যাজিক বা অনেক কিছু তো আছে, এবং অনেক কিছু তো আছে, হঠাৎ করে যদি কোনো স্পিরিট বা কোনো কিছু আসলেই আমি জানি না যে হয় কিনা, আচ্ছা যদি হয়, যে তারপর সেটা হ্যান্ডেল করবেন কিভাবে? সেটা অ্যাকচুয়ালি কি আউজি বোর্ড দিয়ে মানুষ ডাকতে চায় হচ্ছে স্পিরিট, বাট অ্যাকচুয়ালি কোনো স্পিরিট আসে না। যেটা আসে সেটা হচ্ছে আপনার জিন, রাইট, ডিমন যেটাকে ওরা বলে, আর ডিমন বা আমরা বলি জিন, সেটাই আসে এবং এসে সে কিন্তু যায় না, বিকজ হি ইজ কলিং। আমি সেটাই বলছি। এবং বিদেশে কিন্তু আপনি শুনবেন, এটা একটা মিথ বলা হয়, এটা আপনার রোমানিয়াতে বেশি আছে, পরবর্তীতে এটা পশ্চিমা ওয়েস্টার্ন মানে আমেরিকাতেও ছড়া গেছে, যে vampires doesn't come himself, you have to invite them, you have to invite them. এটা কিন্তু রোমানিয়ান পুরাণ মিথ থেকে জাস্ট লাইক দ্য ভ্যাম্পিয়ার ইজ কাইন্ড অফ এ। আরো অনেক কিছু আছে এরকম আছে না, যে আমার না বলে নাম টাম করে কিছু বলছে, এগুলো ওখানে যে 3 বার বললে চলে আসবে, হ্যাঁ অনেক কিছু আছে অনেক কিছু আছে। এবং মূল ব্যাপারটা হচ্ছে যেই খারাপ জিনিসটাকে আপনি ডেকে নিয়ে আসছেন, মানে খারাপ জিনিস তো আপনি ডেভিল তো বিশ্বাস করতেই হবে আপনাকে। আপনি ইফ ইউ আর এ বিলিভার, অবশ্যই আপনাকে মানে গুড অ্যান্ড ব্যাড দুইটাকে বিশ্বাস করতে হয়। ব্যাড ইজ ব্যাড, খারাপ, ভালো জিনিস ভালো। সো খারাপ জিনিসটাকে আমরা ডেকে না নিয়ে আসি, কেন খারাপের কাজই সব খারাপ। সেটাই আমার মনে হয় যে ব্ল্যাক ম্যাজিক, তারপরে হচ্ছে এই যে ওয়াইজাবোর্ড নিয়ে এরকম ধরনের এক্সপেরিমেন্ট, তারপরে এগুলো জিনিস থেকে যত বেশি দূরে থাকা যায় তত বেশি ভালো। এটা অ্যাকচুয়ালি বলার একটা কারণ আছে রাসেল ভাই, বিকজ অনেকেই আমাকে মেসেজ করেন এবং জিজ্ঞেস করেন
ও ভাই হোয়াট ইজ অ্যাবাউট আউইজি বোর্ড, ওই যা বোর্ড জিনিসটা কি, এটা করতে চাই, তার আগ্রহ জানতে চাইলে কিভাবে কাজ করে এটা নিয়ে। শুনে আমি সবচেয়ে অবাক হই যে প্রচুর মানুষের আগ্রহ এটা নিয়ে, শুধু না ব্ল্যাক ম্যাজিক নিয়ে এক রাজি হয়ে যাচ্ছে। কে প্রশ্ন করছে? মানে উইচ ইজ ভেরি ডেঞ্জারাস অ্যান্ড মানে আমার কাছে মনে হয় যে এটা উচিত না। আমার ধর্মীয়ভাবেও ধর্মীয়ভাবে তো অবশ্যই জিত না, এন্ড হাউ লং ইউর লিভ, মানুষের হায়াত কত কিন্তু আছে মাসে। আর একটা ছোট কাহিনী রাসূল ভাই বলতে চাই, এটা হচ্ছে আউট অফ দিস সাসপিশনের বাইরে আর কিন্তু কাহিনী ধরবো। আমার মনে হয় খুব তাড়াতাড়ি তাহলে আমরা হ্যাঁ বসুন ছোট ছোট সরাসরি হ্যাঁ প্লিজ। এটা হচ্ছে খুবই মানে এই কাহিনীটা আমি কখনো বলবো কিনা আমি চিন্তা করছিলাম একবার, বাট আজকে চিন্তা করলাম আচ্ছা বলা যায়, অনেকদিন আগের ঘটনা। আচ্ছা তখন ওই সময় আমার আম্মু আর কি উনি ই করতেন আর কি, আম্মা এখনো করেন, মানে একটু মানে ধর্মীয় শিক্ষা টিক্ষা মহিলাদের আর কি। তো উনি এক জায়গায় এরকম শিক্ষা দিতে গিয়েছিলেন। তো উনি যখন আসছেন তখন ওখানকার আমাদের যে নানি ছিলেন উনি বললেন যে একজন মহিলা দেখছে, একজন মহিলা ওনাকে পাগলি বলে রাখে অনেকে। আচ্ছা, তো বলতেছে যে পাগলি রাত হয়ে গেছে, তুমি একটু এগিয়ে দিয়ে আসো, আমার আম্মুর নাম ধরো। বলে আচ্ছা ঠিক আছে। তো আমার আম্মু ওনাকে নিয়ে রাতের বেলা রিক্সা করে আসছেন বেশ দূর থেকে, পুরান ঢাকার একটা অঞ্চল থেকে। আসার পর বাসায় আসলেন, আসার পর আমার আম্মু তাকে বলতেছে যে পাগলি এই যে আমাকে ডাক দিছে না, বলে এদিকে আসো। ডাকার পর বলতেছে এই যে আমার ছেলে, ওখানে ছোট দেখছিল না? বলে হ্যাঁ হ্যাঁ দেখছি, ছোট দেখছি তো, এখন তো বড় হয়ে গেছে মাশাআল্লাহ। বলে এই দেখো ওর সাথে। পরে আমার বললো সালাম দাও, আমি সালাম দিলাম। দেওয়ার পরে ওনাকে যখন চলে যাচ্ছে আম্মা তাকে চাচ্ছে রিক্সা ভাড়া দিয়ে দিতে, যে তুমি রাতে আসছো রিক্সা। তখন তিনি আম্মাকে বলতেছে না না আমার রিক্সা ভাড়া লাগবে না, আমি উড়াল দিয়ে চলে যাবো, আমার কি রিক্সা ভাড়া দেন, দাঁড়ান নেবো না। সে নিবেই না। ওনাকে দেখে খুব আর্থিক অবস্থা সচ্ছল অনেক কিছু মনে হয় সেরকম না, আর উনি বলছে আমি উড়াল দিয়ে চলে যাবো, আমার রিক্সা ভাড়া লাগে না। আম্মা মনে করছে যে একটু পাগল টাইপের মানুষ। হ্যাঁ, তারপর চলে গেছে। তো কাহিনী শেষ। 2-3 দিন পরে আম্মু ওই নানির সাথে দেখা হয়েছে, আবার বলতেছে যে আম্মা কাল ওই দিন তো এরকম আসছিল, তো ওকে তো আমি রিক্সা ভাড়া দিতে দিলাম, নিল না। তখন নানি বলতেছে ওর কি রিক্সা ভাড়া লাগে নাকি, তুমি কাকে রিক্সা ভাড়া দাও, ওকে মানুষ নাকি? জিনিসটা আমি বুঝতে পেরেছি। যখন আপনি উড়াল দেওয়ার কথা বলছেন আমি বুঝতে পারছি যে এরকম করে কিছু হবে। হ্যাঁ, এবং সত্যি কথা বলতে আমার কিন্তু আবার গুজবাম্প হচ্ছে। হ্যাঁ স্বাভাবিক, হ্যাঁ স্বাভাবিক। মানে যারা যারা এই জিনিসটা যারা মানে যারা ফেস করেন তাদের জন্য ব্যাপারটা খুবই অন্যরকম। মানে এটা নিয়ে কোনো সন্দেহ নেই আর কি। সেটাই। থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই, থ্যাংকস ফর কামিং অ্যান্ড থ্যাংকস ফর এভরিথিং। আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে, তবে তার আগে আমরা কিছু অফকোর্স আপনারা যারা লিখেছেন যা কিছু সেগুলো একটু পড়ে শোনাবো। তো আমরা একটা ঘটনা যাব এবং এটা একেবারে গ্রামের ঘটনা, সেই ঘটনাটা যাচ্ছে এবং এরপরে আমরা শুনবো চা বাগানের ঘটনা, রাইট? তো আমরা একটা গ্রামের ঘটনায় চলে যাচ্ছি। এই মোটকে আমাদের সঙ্গে একজন অতিথি আছেন, আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। আমার নাম লিপু, আমি মিরপুর শেরপাড়া থেকে এসেছি। জি। ঘটনাটা আমার বাবাকে নিয়ে, যেরকম এটা 80 দশকের ঘটনা। আমরা আমি তখন অনেক ছোট। আমি আমার মা এবং আমার ভাই বোন সবাই মিলে আমার নানা বাড়ি গিয়েছিলাম। এবং বাবা সাধারণত আমাদেরকে আগে নানা বাড়ি পাঠিয়ে তারপরে মানে 2 দিন পরে যায় আর কি। জি, মানে এই ঘটনার দিনও ঠিক সেরকমই একটা ব্যাপার ছিল। আচ্ছা, আমরা আগে চলে গিয়েছি আমার নানা বাড়ি। জি, বাবা 2-3 দিন পরে মানে গিয়েছেন। কিন্তু সেই দিন যাওয়ার সময় একটা ঘটনা ঘটে যায়। যে ঘটনাটা এমন যে আমি একটু বলে রাখি যে আমার নানা বাড়ির নাম মেলন্দ থানার হাজরাবাড়ি গ্রামে। জি, এবং ওখানে হাজরাবাড়িতে যেতে হলে মেলন্দ স্টেশনে নেমে যে ট্রেনে যাওয়ার পর সেখান থেকে হেঁটে যেতে হয়। মানে সেটা 80 দশকের ঘটনা। সেখানে ওই সময়টা সাধারণত মানে ট্রান্সপোর্টেশন মানে এটা খুব কম ছিল আর কি। আর তো ঠিক সেভাবে যাচ্ছিল, স্টেশনে নেমে বাবা রাত হয়ে গেছে অনেক আর কি। আচ্ছা, গভীর রাত, স্টেশনে হেঁটে হেঁটে যাচ্ছে একা একা। যে যাচ্ছে এবং ওই সময়টা বন্যার সময় ছিল আর কি, বন্যার সিজন। তা রাস্তায় বন্যার পানিতে মানে ভরে গেছে। তো যেতে যেতে বন্যার পানিতে উনি হাঁটছে, হেঁটে যেতে একটা সময় তার পায়ের নিচে কিছু একটা পড়ে গেল আর কি। যে তো উনি অন্ধকার এবং আশেপাশে কোনো বাড়ি ঘর নেই, শুনশান নীরবতা। জি, খেক শিয়ালের ডাক আসছে এবং একটা মানে ভুতুরে একটা অবস্থা, খুব ভয়ঙ্কর, মানে গা ছমছম করার অবস্থা। কিন্তু আমার বাবা ছিলেন সাহসী,
যেটা হচ্ছে মেয়ে অবস্থিতে যাচ্ছে, কোনো মানুষের ভয় পাচ্ছেন। আচ্ছা, কিন্তু ওনার পায়ের নিচে যে একটা কিছু পড়লো, উনি অন্ধকারের মধ্যে হাত দিয়ে মানে একটু বোঝার চেষ্টা করলেন যে জিনিসটা কি। জি। তো হাত দিয়ে যখন উনি একটু মানে এটা বুঝতে পারলেন, সেটা উনি বুঝতে পারলেন যে এটা হচ্ছে একটা মৃত লাশ। লাশ, জি, মৃত লাশ। উনি এইটুকু বুঝতে পারলেন যে যেহেতু লাশ, সেহেতু এ আমাকে কিছু করতে পারবে না এবং আমার কোনো ক্ষতি করতে পারবে না। এটা মানে আমার বাবা সাহসী ছিলেন, কিন্তু এইটা যখন একটা মৃত লাশ বুঝতে পারলেন, তখন ওনার এটুকু মনে আসলো যে অন্তত আমাকে কিছু করতে পারবে না। আচ্ছা, এবং লাস্টে ছিল সাদা মানে কাপড়ে মরানো এবং মানে কাফন করা আর কি। জি জি। আমার মানে উনি বুঝতে পারলেন যে বন্যার সময় সেহেতু আপনার কবর থেকে এটা সম্ভবত একটু ভেসে আসছে। জি। তো উনি এই লাশটিকে একটা ইয়ে করার জন্য মানে উনি লাশটিকে রেখে আবার চলে যেতে চাইলেন না। ভাবলেন যে লাশটিকে কোনো একটা উঁচু জায়গায় রেখে মানে পানি থেকে একটা মানে মাটিতে বা কোনো একটা উঁচু জায়গায় নিয়ে একটা লাশটিকে রেখে উনি যাবেন আর কি। আচ্ছা, উনি এইটা ভেবে লাশটিক উনি সাথে করে নিয়ে যাচ্ছেন। তো লাশটিকে সাথে নিয়ে যাচ্ছে বন্যার পানি কিন্তু অনেক দূর আর কি। জি জি। যেহেতু রাস্তার উপরে যাচ্ছে সে, তো তারপরে অনেক দূর যেতে যেতে লাশটিকে উনি একটা উঁচু জায়গা পেলেন, ওখানে রেখে মানে আমার নানা বাড়িতে চলে গেলেন। কিন্তু চলে যাওয়ার পর মানে উনি ঘরে ঢোকার আগে এই ফাঁকে একটা জিনিস বলে রাখি যে আমার বড় মামা নাম হচ্ছে বাদশাহ, উনি এই ঘটনার বেশ কিছুদিন আগে মারা গিয়েছে। ঠিক আছে, কিন্তু আমার বাবা মানে নাকি ঘরে ঢোকার সময় মানে আমার মামাকে ডাকছিলেন আর কি যে বাচ্চা আয়। কিন্তু আমার মা এবং আমার নানা ছিল রংপুরের ডিসি। তো ওনারা চিন্তা করলেন যে বাচ্চা তো আক্রমণে নেই, বাচ্চা তো মারা গেছে, তুমি এভাবে ডাকছে। পরে বললো যে না, আমি তো বাচ্চার সাথে সারা রাস্তা আসলাম। আচ্ছা, তো এটা আপনি বলছিলেন যে স্মৃতি ভ্রম বা এরকম। উনি সম্ভবত এই সময়টা একটা স্মৃতি ভ্রম হয়ে গেছে। পরে আমার আমার খুব ভালো লাগলো যে আপনি বললেন, অনেকে বলেন যে এরকম দেখা হয়ে গেছে, কিন্তু আপনারা বুঝতে পেরেছেন যেটা স্মৃতি ভ্রম হয়েছে। আচ্ছা, আমার নানা তখন তো আমার নানিকে বলেন যে মানে আমার বাবাকে আমার যেটা সার পার করে গোসল করে একটা ফ্রেশ করে আসবো। তো সেই মোতাবেক আমার বাবাকে সেই রাতের বেলায় গোসল করানো, ফ্রেশ করার পর তো উনি খুব নীরবতা পালন করতেছেন, কিন্তু মানে কিছুটা চলে আসছে তার ভিতরে, মানে একটা স্বাভাবিক পজিশনে আসতেছে এবং মনে করলেন আর কি। আচ্ছা, তো যাই হোক আমার নানা বললেন যে রাতে ঘুম হয়ে গেলে ঠিক হয়ে যাবে। তো যাই হোক উনি আসলেই রাতে ঘুমানোর পর যখন সকালবেলা উঠছেন যে ঠিক স্বাভাবিক আচরণই করছেন আর কি। তো ওই সময়টায় ওনার একটা স্মৃতি ভ্রমণ অবস্থা হয়ে গেছিল, এবং যদিও উনি মানে সাহসের সহিত এই লাশটিকে নিয়ে সাথে আসছিলেন, কিন্তু তার ভিতরে কোনো একটা বোধহয় কিছু একটা মানে ঘটছিল। আমার যতটুকু মনে হলো, আমি তখন অনেক ছোট ছিলাম, কিন্তু পরবর্তী যখন এখনো আপনার সেটা মনে আছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা ছোট্ট একটা বিরতি যাবো এবং বিরতির পরে আবারও ফিরে আসবো অন্য সব ঘটনা নিয়ে এবং অন্য অতিথি নিয়ে এবং চা বাগানের ঘটনা নিয়ে, যেটা আপনারা শুনতে খুব এক্সাইটেড। তো আমরা সেই পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পরে। স্টে টিউনড রেডিও ফুর্তি 88 FM and do ফুর্তি। The night comes alive with Grameenphone. Yes, the night comes alive with Grameenphone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88 FM এবং আমি রাসেলাচির সাথে চলছে ফুড FM এবং চা বাগানের ঘটনায় যাব। তবে তার আগে একটা ছোট্ট ঘটনা আমরা পড়ে ফেলছি। ইমেইল আজকে যদি একদমই না পড়ি তাহলে কীভাবে হবে? সো একটা ইমেইল পড়ে ফেলছি, ঠিক যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আমি আব্দুল্লাহ, বাসা জয়পুরহাট। কিছুদিনের মধ্যে আমার টেস্ট পরীক্ষা, তাই স্টুডিওতে যাওয়া সম্ভব না, লিখে পাঠালাম। ভূত এফএমে আজ আমি লাইফে ফার্স্ট ঘটনা শেয়ার করলাম। কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। ঘটনাটি আমার নিজের একটা কাজিনের সাথে ঘটেছে। আমার কাজিনের নাম পারভেজ। তিনি একজন রাগী আর জেদি টাইপের ছেলে, নাচ গান খুবই প্রিয়। এবং যাই হোক, ঘটনাটি ঘটে শীতের সময় এবং মেবি এটা ডিসেম্বর জানুয়ারি মাসের কোনো একটা দিন। আমাদের গ্রাম্য এলাকায় শীতের সময় প্রতি রাতে নাচ গানের আসর বসে। সেখানকার প্রত্যেক রাতের শ্রোতা আমার কাজিন।
ঘটনার রাতে পারভেজ ভাইয়া এবং ওনার একটা বন্ধু, তার নাম হচ্ছে আশরাফুল, তারা দুজন মিলে রাত 7:45 থেকে বাড়ি থেকে রওনা দেন নাচ গান অনুষ্ঠান দেখার উদ্দেশ্যে। মাঝ রাস্তায় যাওয়ার পরে তিনি দেখেন বাইকের চাকা পাংচার হয়ে গেছে। এটা একটু দূরেই বাজার, তাই কিছু মনে না করে দুজন মিলে নিশ্চিন্তে রাস্তায় হাঁটা ধরলেন। কিছু দূর যাওয়ার পরে বাজারে পৌঁছে মেকানিকের কাছে বাঁকা বাইকটি রিপেয়ার করার জন্য দেন। বাইক মেকানিক বলেন যে রিপেয়ার করতে 30 মিনিট সময় লাগবে। ওটা শুনে পারভেজ ভাই আশরাফুল ভাইকে বললেন যে তো চল বাইক রিপেয়ার করে নিয়ে আসি, আমি আগে সামনের দুটো সিট নিয়ে রাখি। আচ্ছা, বাইক রিপেয়ার করা হলে নিয়ে আসিস, আমি আগে সামনের দুটো সিট নিয়ে রাখি। যেই বলা সেই কাজ, তিনি 15 টাকা ভাড়া দিয়ে সেখানে গেলেন এবং সামনের দুটো সিট নিয়েছেন। অনুষ্ঠান শুরু হয়েছে, কিন্তু আশরাফুলের কোনো খবর নেই। মোবাইল অফ। রাত 10টা, 11টা, 12টা, কোনো খবর নেই। আশরাফুল 12:30 থেকে 1টার মধ্যে যে কোনো একটা সময় ভাইয়ার কাছে কল দিয়ে বলল, দোস্ত, আমি বাইক রিপেয়ার করে যাওয়ার সময় দেখি যে সামনের চাকাটাও পাংচার হয়ে গেছে। কিছু দূর থেকে ঘুরে এসে বাইক রিপেয়ার করে সেটা বন্ধ করেছি। বাইক রিপেয়ার করতে এসে দেখি যে সেটাও বন্ধ, অর্থাৎ মেকানিকের যে ওয়ার্কশপটা আছে সেটাও বন্ধ হয়ে গেছে। এবং কিছু দূর আমি যেটা করলাম সেটা মেকানিকের কাছে ফোন করেছিলাম, কিন্তু সে হসপিটালে গেছে, 2 ঘন্টার মধ্যে ফেরার কথা বললো। আমি 2 ঘন্টা বসে আছি, কিন্তু মেকানিকের আসার কোনো নাম নেই। এগুলো শুনে পারভেজ ভাই আশরাফুল ভাই বাইকে বাড়ি যেতে বলে, আর এটাও বলে যে অনুষ্ঠান শেষ হলে তিনিও বাসায় যাবেন। দেখতে দেখতে এক পর্যায়ে অনুষ্ঠান শেষ হয়, তখন আনুমানিক রাত 2টা বাজে। আগেই বলেছি গ্রাম্য এলাকা, খুব কুয়াশা, আবার প্রচন্ড শীত। বাড়ি আসার জন্য কোনো যানবাহন পেলেন না। একটু হাঁটার পরে একটা সাধারণ ভ্যান পেলেন তিনি, সেটা যাবে উল্টো দিকে এবং ভুতকারি নামের একটা জায়গাতে। সেখান থেকে মাটির রাস্তা, তাই প্রচলন নাই তেমন বেশি, যাতায়াত খুব কম। পাকা রাস্তা দিয়ে গেলে 7 কিলো হাঁটতে হয়, আর ভুতকারি থেকে মাটির রাস্তা দিয়ে গেলে 2 কিলো হাঁটতে হয়। এই রাস্তাটা মাটির হওয়ার কারণে তেমন চলাচল নেই, বাড়ির উল্টো দিকে পড়ে, তাই ভাইয়া রাস্তা দিয়ে চলাচল করেন না ইমার্জেন্সিগুলো, খুব না হলে বা খুব জরুরি কিছু না হলে আর কি। আর কোনো উপায় না থাকায় তিনি ভ্যানে করে ভুতকারি হয়ে বাড়ি যাওয়ার রাস্তাটাই বেছে নিলেন। ভ্যান চালক তার সিটে, ভাইয়ার সামনে দুটো ছেলে মানুষ চাদর মোড়ানো, আর ডান পাশে একটা লোক, সেও চাদর মোড়ানো। যদিও বোঝা যায় সবাই ছেলে, এবং এত রাতে মেয়ে সাধারণত বের হয় না গ্রামীণ এলাকায় মেয়েরা। এবং ভ্যান চালক অল্প পরিচিত মনে হচ্ছে, কোথাও দেখেছে তাকে, এবং বাকিরা তো চিনতেই পারছে না। নিঝুম রাত, চারিদিকে কুয়াশাতে ঢাকা। গ্রামের উঁচু নিচু পথে ভ্যান চলতে লাগলো, চতুর্দিকে নীরবতা, ঝিঝি পোকার ডাক, একটা ভুতুরে পরিবেশ। কেউ কারোর সাথে কথা বলছে না, তাই ভাইয়া হেডফোন লাগিয়ে একটা গান শুনছিলেন। তিনি দেখতে পান যে যাদের তিনি ছেলে ভেবেছিলেন তার ছেলে নয়, তারা মেয়ে আসলে, এবং তারা কালো বোরকা পরে আছে। দুজনের দুটি করে 4টি চোখ অপলক দৃষ্টিতে ভাইয়ার দিকে তাকিয়ে আছে, মায়াবী চাহনি। ভাইয়া একটু অবাক হলেন যে আসলে যা দেখছেন সেটা ঠিক কিনা। ভাবলেন যে হয়তো তিনি ভ্যানে উঠেছেন এবং এই মুহূর্তে কোনো একটা কারণ হয়তো তার ভুল হচ্ছে। ওঠার সময় হয়তো আসলে তিনি খেয়াল করেননি আসলেই এখানে মেয়েরাই এই ভ্যানে উঠেছিলেন। গানে হেডফোন লাগানো, তার ভাইয়া বাইরের কোনো সাউন্ড পাচ্ছেন না। সাউন্ড আর একটু বাড়িয়ে 6-9 ভাবতে ভাবতে আবার গান শুরু হয়ে গেল। ভ্যানটাতে বসে খুব ভালো লাগছিল। গরুর গাড়ির মতো ধীর গতিতে চলছিল ভ্যান। মনে হচ্ছিল যে কেউ যেন শরীরে হাত বুলিয়ে দিচ্ছে। ওনার ঘুমের জন্য চোখ লেগে আসছিল, খুব ঘুম পাচ্ছিল, একটা তন্দ্রা একটা ভাব। ঠিক তখন হঠাৎ করে আচমকা চাপা ব্রেকে ভ্যানটি একেবারে চলা বন্ধ হয়ে যায়। তিনি ডান পাশে তাকাতেই দেখেন যে লোকটা বসছিল সেই লোকে নেই, সে জায়গায় একটা বিড়াল বসে আছে। ভ্যান চালক কিছু না বলেই দৌড়ে পালিয়ে যাচ্ছেন। ভাইয়া খুব ভয় পেলেন। ভীতু দৃষ্টিতে সামনের দিকে তাকাতে দেখেন সেই মেয়েগুলো আসলেই কোনো মেয়ে নয়, তাদের পুরো শরীরটাই ঢাকা ছিল কালো একটা বোরকা দিয়ে, এবং অজানা এক রাগের দৃষ্টিতে তারা এখন তাকিয়ে আছে। কি ভয়ানক চোখ, আগুনের মতো চলছে 4টি চোখ। ভাইয়া এটা দেখে হেডফোন মোবাইল ছেড়ে দিয়ে প্রাণপণে দৌড়াতে থাকেন। কোথায় যাবেন জানেন না, এবং কোথায় যাচ্ছেন সেটাও জানেন না। দৌড়াতে একটা গর্তে পড়ে যান। গর্তের ভেতরে খুব অন্ধকার। তিনি পকেট থেকে দেশলাই বের করে একটা টিপ দেন, দেশলাই লাইটার বের করে টিপ দেন, এবং তিনি কোথায় আছেন সেটা দেখার পরে তিনি সেন্সলেস হয়ে যায়। তিনি দেখেন যে পচা গলিত দুর্গন্ধযুক্ত লাশের ওপর বসে আছেন তিনি একটা কবরের ভেতর। গতক্ষণ যে সেন্সলেস অবস্থায় ছিলেন সেটা তখন তিনি বুঝতে পারেননি। পরের দিন সেন্স ফিরলে তিনি দেখেন সেই কবরের লাশের সাথে তিনি শুয়ে আছেন। তিনি বাইরে আলো দেখতে পান, কিন্তু লাশের সাথে শুয়ে থাকাটা তিনি সহ্য করতে পারেন না। লাশটা দেখে আবার সেন্সলেস হয়ে যান। সেন্সলেস থাকতেই একটা দিন অতিবাহিত হয়ে যায়। আবার যখন সেন্স ফেরে তখন রাত, কিন্তু তিনি কবরে আছেন। তিনি সাহস করে
উঠে আসেন বাইরে, সেই অন্ধকার রাত তিনি আবার দৌড়াতে থাকেন। তিনি বুঝতে পারেন যে এটা একটা কবরস্থান। এটা জোরে দৌড়ানোর পরেও এটার কোনো শেষ করে পাচ্ছেন না। তিনি আবার দৌড়তে থাকেন প্রাণপণে, চিৎকার করতে থাকেন। অন্ধকারে কিছু মানুষের কথা শুনতে পান দূর থেকে ভেসে আসছিল। তিনি সেই দিকে তাকিয়েই দৌড়তে থাকেন আর খুব চিৎকার করতে থাকেন, আমাকে বাঁচাও। খুব খুব কষ্টে সেখানে পৌঁছান এবং তাদের মধ্যে একজনকে জড়িয়ে ধরেন। তিনি একটু পরে বুঝতে পারেন যে যাকে তিনি জড়িয়ে ধরেছেন তার শরীরে কোনো কাপড় নেই, সমস্ত লোমে ঢাকা। এক ঝটকায় তাকে ফেলে দেয়। তিনি তার দিকে তাকে দেখতে পান কিছু মানুষ রক্তবর্ণ চোখ করে তার দিকে তাকিয়ে আছে। ইন আল্লাহু আকবার বলে চিৎকার দেন। তারপরে আর কিছু মনে নেই। 3 দিন পরে মসজিদের ইমাম বাজারের ওয়াক্তে তাকে রাস্তায় পান এবং ইমাম সাহেব মসজিদে রাখেন আমার কাজিনকে। আমরা ওনাকে জীবিত অবস্থায় নিয়ে আসি। তিনি এখনো অসুস্থ। আব্দুল্লাহ আমিন লিখেছেন জয়পুরহাট থেকে। ফেসবুকের লিঙ্কটাও তিনি দিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। যারা লিখবেন তারা চেষ্টা করবেন ফেসবুকের লিঙ্কটা দিতে, যাতে আপনাকে আমরা খুঁজে পাই। তো আমরা এখন চলে যাব আমাদের সেই চা বাগানের ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। হ্যালো লিসনার, আমি তানজিদ অর্ণব ফ্রম উত্তরা। তো আমি ঘটনায় চলে যাই। তো রিসেন্টলি আমি আমার এক বড় ভাই সুবাদে শ্রীমঙ্গল চা বাগানে কয়েকদিন থাকার সুযোগ হয়, ওখানে একদম বাংলোতে। তো বাংলোর বর্ণনাটা আমি আগে দিয়ে নেই। সেটা হচ্ছে বাংলোটা একদম টি স্টেটের খুবই ভিতরে, চারিদিকে বলতে লোকালয়ের শুধু কয়েকটি চা শ্রমিকের গ্রাম, আর লোকালয়ে তেমন নেই, আর শুধু চা বাগান আর চা বাগান। তো সেখানে সন্ধ্যার পর থেকেই মোটামুটি খুবই নির্জনতা নেমে আসে। আদৌ পরিবেশটাই হয়ে যায় অন্যরকম। তো সেখানে ঠিক রাত 11টায় বা 12টায় সে বাংলোতে একটা নাইট গার্ড আসে। সে সারা রাত ওখানে বারান্দায় ঘুমায়। তো এরপর সে সকালবেলা ওকে আর দেখি না। তো দ্বিতীয় দিন রাত্রে আমার হঠাৎ করে মনে হলো যে নাইট গার্ড অনেক ধরনের ওর ওর বিভিন্ন ঘটনার সাথে তার খুবই ওদের লিঙ্ক আছে। ভালো। তো আমি সোজাসুজি তাদেরকে বিভিন্ন কোশ্চেন করি ওকে, যে আপনি যাই জানেন একটু বলেন। তো সে অনেক ঘটনায় বললো। সেটা থেকে বড় ইম্পর্টেন্ট আমার ওই যে কাজিনের কাছে গেছি আমি, সে আমাকে যে ঘটনাটা বললো লাস্ট ইয়ারের, সেটা হচ্ছে গত শীতকালে মেনলি চা বাগানে ইরিগেশন করতে হয়। তো লাইক চা বাগানে পানি সেচ করতে হয়, রাতের বেলা অনেক কাজ চলে এরকম। তো রাতে অনেক ডিউটি থাকে। তো একটা রাতে ডিউটি শেষ করে সে বাংলোতে ফিরে যাচ্ছিল, তখন রাত 2টা কিংবা 2:30। তো শীতের রাত, চারদিকে জ্যোৎস্না, মোটামুটি ভালোই দেখা যায়, হালকা কুয়াশা, আর চারদিক দিন নিস্তব্ধতায় ঢেকে আছে। তো হঠাৎ করে তার কানে আসলো একটা ঘোড়ার খুরের আওয়াজ। কেউ একজন ঘোড়ায় চড়ে আসতেছে মেঠো পথ চা বাগানের মধ্য দিয়ে। তো তার মাথায় প্রশ্ন আসলো যে এত রাত্রে ঘোড়া চড়ে কে আসে। তো সে ওই মেঠো পথে দাঁড়ায় আছে এক পাশে। তো আস্তে আস্তে শব্দটা খুবই প্রখর হয়ে উঠতেছে, তার মানে ওর দিকেই আসতেছে, বাট কোনো কিছু দেখতে পাচ্ছে না ও। তো কিছুক্ষণ 4-5 মিনিট পরে হঠাৎই ওই ঘোড়াটা সে দেখতে পায় একদম তার ঠিক সামনে। কিন্তু তার কাছে যেটা মনে হলো এবং সে যেটা নিজের চোখেই দেখলো, সেটা হচ্ছে ঘোড়ায় একজন লোক বসে আছে, কিন্তু সে লোকটি আসলে তার যে অবয়ব এবং তার যেই পোশাক আশাক, তা সে খুব স্পষ্টভাবেই বুঝলো এটা আসলে কোনো বাংলাদেশি কেউ না, সেটা হচ্ছে একজন ব্রিটিশ লোক। তার সেই ব্রিটিশদের সেই বুট এবং মাথার চুল এবং কোট এবং একটা তরবারিও আছে সাথে। তো জাস্ট ওর পাশ দিয়ে ঘোড়ায় চড়ে চলে গেল। তো এই ঘটনায় এতটাই শকড হলো সে 5 মিনিট একদম নড়তেই পারলো না জায়গা থেকে। তো কিছুক্ষণ পরে সে বাংলোতে আসলো এবং তার সেটা খুব জ্বর হলো সেদিন। তো পরের দিন তার ওই সিনিয়র ম্যানেজারকে সে ঘটনাটা বললো, আর ম্যানেজার হাসতে থাকলো যে এটা তো একটা খুবই ওখানকার একটা কমন ঘটনা। যারা ওই ইন্টারনাল এখানে কাজ করে এবং থাকে ওইখানে, তারা সবাই জানে যে রাতের বেলা অনেক সময় খুব রাত 3টা, 2:30, 3টার দিকে এরকম ঘোড়ায় চড়া ব্রিটিশ লোকদেরকে দেখা যায়, এবং সেটা খুবই একটা কমন ঘটনা। নাইট গার্ডও সেটা বললো, সে অনেকবার দেখেছে এগুলা।
তো তারা সেখানকার যারা স্থানীয় যেমন চা শ্রমিক আছে এবং যারা স্টেটের ম্যানেজার, তারা এরকম অনেক ঘটনারই ওইখানকার প্রত্যক্ষদর্শী। তো আরেকটা যেটা সেটা হলো একটা দোলনা আছে ওই বাংলোতে, যেটা নাকি খুবই হন্টেড। কারণ একটু যদি বলতেন। হ্যাঁ, কারণ প্রতি বৃষ্টির রাতেই যখনই বৃষ্টি অনেক শুরু হয়, যখন বৃষ্টি খুবই এমন যে রাতে সারা রাত বৃষ্টি, তো ওই নাটগারটা বললো যে প্রত্যেক দিন সে বৃষ্টির রাতে ঠিক রাত 2:30 থেকে 3টায় প্রতিদিন সে, এবং আমার ভাইয়াও সেটা কনফার্ম করলো যে নাকি বাংলোতে থাকে, যে একটা মহিলাকে দেখতে পায় যে দোলকে লাইক 3টার দিকে সে জাস্ট দাঁড়ায়া হেঁটে হেঁটে চলে যায় মেন গেটের দিকে। এটা নাকি খুবই মানে এমন হয়েছে যে 2জন একসাথেই দেখতেছে, বাট কিছু বলার নাই আসলে, তখন কিছু করারও থাকে না। এটা হলো ওখানকার ওপেন সিক্রেট এই বাংলোর। তো এরকম বেশ কিছু বাংলো আছে ওখানে, আর আরো অনেক কাহিনী আছে, সেটা আমি হয়তো পরের দিন এসে বলবো। আর আজকে আপাতত এইটুকুই থাকুক। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অনেকে লিখছেন এখনো পর্যন্ত, এবং ইমন হোসাইন লিখেছেন আমার রোল নাম্বার 13, মোহাম্মদ আল আমিন খান লিখছেন, এবং সাথে আছেন অনেক অনেক ধন্যবাদ। জ্যাক জন আমাদের লিখেছেন হ্যালো ভাই, রাজশাহী থেকে শুনছি। তাহসান আহমেদ তৌহিদ আমাদের লিখেছেন, এবং আজকে তিনি প্রথম দিকে শুনতে পারেনি, এখন শুনছেন। আমাদের সঙ্গে আছেন এমডি আনামুল বিজয় জুই। তার মানে আপনার শুনতে শুনতে যেটা হয়েছে সেটা সাহস বেড়ে গেছে, মানে থাকে না যে একদিন আমরা হয়তো বাসা থেকে বের হয়ে কিছুটা পথ অতিক্রম করতে পারি, তারপরে আরেকটু একটা সময় আমরা পুরো দুনিয়া অতিক্রম করতে পারি একাই। ইয়েস, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামীণফোন শুনছেন সবসময় রেডিও ফুর্তি এই যে FM। আমি রাসেল আছি সাথে, এবং এই মুহূর্তে আছেন আমার সঙ্গে আমাদের আজকের শেষ অতিথি। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যা বলবেন। আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার্স, আমার নাম ইয়াসিন মাহমুদ সম্রাট। আমি আসছি পুরান ঢাকা বাজার থেকে। জি। তো সরাসরি ঘটনায় চলে যাই। জি। ঘটনাটা রিসেন্টলি আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। তো রাতের বেলা ডিনার করার পরে ঘুমাতে যাব একটু আগেই, 11:30 এরকম সময় গেট লাগায় কথা বলতেছিলাম ফোনে, হেডফোনে ছিলাম। তো আমার বাসা জানালা দিয়ে একটা বাসা দেখা যায়। পুরান ঢাকার বাসাগুলা কিন্তু কিছুটা অনেক পুরানো। তো তো কেন জানি না হঠাৎ করে বিকেল বসতে পুরানা বাসা ছাদে চোখ যখন যায়, যা দেখি এটা দেখার জন্য আমি কেন ভাইয়া কেউই হয়তো কখনো প্রশ্ন থাকবে না, এটা মহিলার মতো একটা অবাক বসে আছে। আপনি নিজে দেখেছেন? আমার নিজের চোখে দেখা, আমি কথা বলছিলাম এন্ড জিনিসটা সরাসরি আমার চোখের দিকে তাকায় আছে। তখন কি করব না করবো কিছু বুঝতে পারছিলাম না, আবার আমি মুভও করতে পারছিলাম না। আয়াতুল কুরসি সূরা আমার মুখস্থ অনেক আগে থেকে, তো আমি ওটার দিকে তাকিয়ে যেহেতু মুভ করতে পারছি না, আয়াতুল কুরসি পড়া শুরু করি। এন্ড যখন সূরাটা শুরু করি, যখন শেষ করলাম, শেষ করে বুকে ফুট দেওয়ার সাথে সাথে মনে হলো আমার মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত মানে পানি ছিল, পানি পড়ে গেল এরকম কিছু একটা। সাথে সাথে দেরি না করে গেট খুলে দৌড় দিয়ে বাসায় যারা থাকে আম্মু গেট নক করি। মা জিজ্ঞেস করছিল কি হয়েছে, তো মাকে পুরো ঘটনা খুলে বলি। আর একলা শোয়ার মতো অ্যাবিলিটি ছিল না দিন রাতে, তো আম্মুকে রিকোয়েস্ট করি যে আমার সাথে সাথে আজকে শুয়ে গেস্ট রুমে আমি মা ছিলাম। তো অনেক ভয় নিয়ে শুয়ে আছি। তো এর মাঝখানে শোয়ার মাঝখানে আমি ফিল করতে পারছি যে আমার ঘরের মাঝখানে একটা মহিলা আছে। রুমের লাইট যেহেতু বন্ধ দেখা যাচ্ছে না, মহিলা আছে। আর আমার খুব ভয় লাগছিল। ওই দিন রাতে আম্মু আমাকে কিছু বলেনি, কিন্তু সকালবেলা মা আমাকে বলেছে যে না, মা আমাকে আমার ফ্যামিলি সবাইকে বলেছে যে না, মা নিজেও ফিল করেছে যে ঘরে একটা থার্ড পার্সনের উপস্থিতি ছিল, এটা খুব স্পষ্টভাবে উপস্থিতি ছিল। তো আসল ভাই এই ছিল আমার ঘটনা। এবং আপনি বলছেন যে আপনার সাথে এই বছরে অনেক খারাপ খারাপ ব্যাপার ঘটছে, যেটা আগে ঘটতো না, এবং এই বছরে আপনি বলছিলেন যে আপনার বাবা মারা গিয়েছেন। এটা কি তার থেকে হচ্ছে না তার আগে থেকে? না, এটা তার আগে থেকে হচ্ছে। বাবা যে মারা গেছেন এটাও তার একটা পার্ট, যে আপনার সাথে এই বছর খারাপ খারাপ সবকিছু হচ্ছে। জি, এটাও তার একটা পার্ট। এবং আপনি বলছিলেন যে আপনি কোনোদিন জীবনে সেকেন্ড হন নাই, কিন্তু এখন রেজাল্ট খারাপ হচ্ছে। আপনার কি মনে হয় যে এর পিছনে কারো হাত আসে বা এরকম ধরনের কোনো কিছু কখনো মনে হয়েছে, সন্দেহ হয়েছে? জি, আমার মনে হয় সন্দেহ হয়েছে, কারণ ভূত এফএম এ যেহেতু আমি রেগুলার দিছি না, তো ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে অনেক শুনছি, বাট কোনো ইনফরমেশন ছাড়া তো আমি করতে পারি না। তো ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে যতটা জানার চেষ্টা করেছি, সার্চ করেছি। এন্ড কোইন্সিডেন্টলি আমি নিজেও জানি না, আর যেদিন এটা সার্চ করছিলাম সেদিন সকালবেলা আমি আম্মুকে কিছু বলিনি। তো আমার যে রুমটা সামনের পাশে আমার মার রুম, তো আমার মার জানালা থেকে আমার জানালাটা দেখা যায়।
তো মা বললো কি রে কি কালে কিছু করেছে আর কোনো কারণে বরটা পাইছি, আমি বললাম না মা কেন কি হয়েছে, তো মা বলতেছে কাল তোর জানলার সামনে দেখলাম একটা আগুনের মতো উল্কাপিণ্ড নড়তেছিল। এবার আপনার মা নিজে দেখেছে? হ্যাঁ আম্মা নিজে দেখেছে। আচ্ছা, ওই নড়তেছিল, তারপরে কিছুক্ষণ পরে চেঞ্জ করে কখনো কবুতর হয় কখনো মানে এক একবার এক একটা চেঞ্জ করছিল ওর। এই তো মানে একবার কবুতর থেকে তারপরে কি হয়, বা মানুষও তাকে কবুতর? মানুষ থাকে না, কবুতর হচ্ছে পাখি, মানে পাখি হচ্ছে পাখি মানে কি এক এক ধরনের পাখি। আমি আর ডিটেলস জানতে চাই না, আম্মু তো একলা থাকে এখন যেহেতু আমার কাছে, আর আমি টেনশন দিতেই চাইনি, এটার জন্য আর জিজ্ঞেস করি না। হ্যাঁ ভাই আমি লাইফে কখনো সেকেন্ড হয়নি, কিছুই না। But এই বছর যা হচ্ছে মানে আনএক্সপেক্টেড সবকিছু, যে আমার লাইফে কখনো আমার 1 বছরের সেমিস্টার ব্রেক, বাবা মারা যাওয়া, আরো অনেক কিছু, মানে আমার 4 বছরের রিলেশন ছিল, ইম্পসিবল রিলেশনশিপ, এই কোনো ফর নো রিজন রিলেশনশিপ ব্রেক, সবকিছুতেই মানে এখন যাই আর দিচ্ছি হচ্ছে না, ডিসপ্লিট হয়ে। এবং সবকিছু আপনার সাথে উল্টাপাল্টা হচ্ছে। তো আমি যেটা আপনাকে সাজেস্ট করবো যে আপনার যাই হোক না কেন আপনি মনে সাহস রাখবেন, এবং আমাদের দোয়া তো আপনার সঙ্গে সবসময় থাকবেই। তো থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের এখানে আসার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা আজকে আবারও একটু জানিয়ে দেবো যে আপনারা কোথায় ঘটনা পাঠাবেন। তো আজকের মতো এখানেই শেষ করতে চাই এবং কথা হবে আবারও আগামী সপ্তাহে। সেই পর্যন্ত আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।